হ্যালো লিসেনার, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি গল্প নিয়ে। গল্পটি লিখেছেন গালিব আবরার ভাই। লেখকের ফেসবুক পেজ আমাদের কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ সবাই ফলো করে দিবেন। চলেন গল্প শুরু করা যাক। পলিথিন ব্যাগে সাদা রঙের কিছু মাশরুম নিয়ে কেউ একজন শুনশান গলি ধরে হেঁটে চলেছে। তার চেহারা স্পষ্ট না, ময়লা একটা কাপড় দিয়ে অর্ধ চেহারা ঢেকে রাখা, হাতের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন। ক্ষতগুলো দেখে মনে হয় নখের আঁচড়। শারীরিক গঠন দেখে বোঝা যায় মধ্যবয়সী এক নারী। কিছুটা দূরে যাওয়ার পর একটা কুকুর ওই নারীর পথ রোধ করে দাঁড়ালো হিংস্র চোখে। গড়গড় আওয়াজ করে সুচালো দাঁতগুলো বের করে ওই নারীর দিকে এক পা দুপা করে এগিয়ে আসতে লাগলো। সে ভয় না পেয়ে তার স্থানে ঠায় দাঁড়িয়ে রইল। কুকুরটা যখন মোটামুটি সামনে চলে এলো, তখন এই নারী তার অর্ধ চেহারা ঢেকে রাখা ময়লা কাপড়টা ধীরে ধীরে টেনে সরিয়ে নিল। এর সাথে এক ভয়ানক মুখের দেখা মিলল। দেখা গেল তার চেহারা এক পাশ সম্পূর্ণ পচে গিয়েছে। এক চোখের কোঠরে কালো মনির বদলে ধবধবে সাদা। এই চেহারা দেখে কুকুরটা ভয় পেয়ে আর্তনাদের স্বরে ঘেউ ঘেউ করতে করতে পালিয়ে যেতে চাইল, কিন্তু কিছুটা দূরে যেতেই কুকুরটা আপনা আপনি মাটিতে লুটিয়ে পড়ল। ওই নারী ধীর পায়ে কুকুরের কাছে গিয়ে দাঁড়ালো এবং তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। কুকুরটা তার নিজস্ব ভাষায় কান্না করে কিছু বলার চেষ্টা করছে, হয়তো সে তার জান ভিক্ষা চাইছে। কিন্তু পরক্ষণই দেখা গেল কুকুরের পা থেকে শুরু করে পুরো শরীর বেঁকে যেতে লাগলো। হাড্ডির ভাঙা আর মটমট শব্দে কুকুরের কান্না থামিয়ে দিল ধীরে ধীরে। ওই নারী ঠোঁটের কোণে পৈশাচিক হাসি দেওয়ার সে ময়লা কাপড় দিয়ে চেহারার পচে যাওয়া অংশটা ঢেকে হাঁটা শুরু করলো মাশরুম হাতে। কিছুক্ষণ হাঁটার পর একটা 2 তলা পুরাতন বাড়ির সামনে এসে দাঁড়ালো। মাথা তুলে উপরে তাকালে দেখা যায় 2 তলার জানলা দিয়ে এক দম্পতি দাঁড়িয়ে আছে এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে। তারা কি দেখছে বা কাকে দেখছে সেটা স্পষ্ট না, তবে দুজন একসাথে একই দৃষ্টিতে একই দিকে তাকিয়ে আছে বিনা পলক ফেলে। হঠাৎ মাশরুম হাতে থাকা নারী ওই দম্পতিকে উদ্দেশ্য করে অন্যরকম এক ভাষায় বলল, তাই হাতুন আইশ আল গুয়াব। এটা বলতে ওই দম্পতি যেন কোনো এক ঘোর থেকে বের হয়ে একে অপরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে জানলা বন্ধ করে দিল। তারপর মাশরুম হাতে থাকা নারী ওই বিল্ডিংয়ের নিচতলার দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। দরজা লাগিয়ে মুখ থেকে ময়লা কাপড়টা সরিয়ে আয়নায় নিজেকে ভয়ানক চেহারায় দেখে কেমন যেন ডুকরে কেঁদে উঠল। কাপা কাপা হাতে চেহারে স্পর্শ করল। পাশেই দেখা গেল ফ্রেমে বন্দি এক হাসি মাখা চেহারার দম্পতির ছবি। হতে পারে ছবিতে থাকা সুন্দরী রমণী ছিল এই নারী, আর সাথে তার স্বামী। পলিথিন থেকে মাশরুম বের করে একটা পাত্রে রেখে চুলার উপর দিল, কিছুটা পানি ঢেলে দিল তার মাঝে। পলিথিনে থাকা অবস্থায় এগুলো মাশরুমের মতো দেখালেও এখন সেটা দেখা যায় আমাদের প্রচলিত ব্যাঙের ছাতার মতো। একটা কাঠি দিয়ে সেগুলো নেড়ে চেড়ে দিচ্ছিল ওই নারী। চুলার আগুন নিভু নিভু করে জ্বলছে। কিছুক্ষণ পরে যখন সেটা ফুটে টকবক করতে লাগলো, তখন এই নারী নিজের আঁচল থেকে 2টা রক্তাক্ত কাটা আঙুল বের করে পাত্রের দিকে দিল মাশরুম তথা ব্যাঙের ছাতার সাথে। টকবক করে ধীরে ধীরে সেটা অন্যরকম এক রং ধারণ করলো। ওই নারীর মুখে তখন কিঞ্চিত হাসি দেখা গেল। পরবর্তী দৃশ্যে দেখা যায় ওই নারী খাবার টেবিলে বসে আছে, তার সামনে বাটিতে সেই মাশরুমের পানীয়। কিছুক্ষণ অপেক্ষা করে চোখ বন্ধ রেখে বাটির কিনারে মুখ লুকিয়ে এক টানে পুরোটা গিলে নিল ঢকঢক করে। এরপর বাটিটা ছুঁড়ে ফেলে দিয়ে শক্ত করে টেবিল চেপে ধরল 2 হাতে। মৃদু চিৎকারে ওই নারী চাপা আর্তনাদ করে উঠল। মনে হচ্ছে তার ভেতরে অনেক যন্ত্রণা হচ্ছে। তার শরীর সাপের মতো বেঁকে যাচ্ছিল। সে ব্যথায় এমনভাবে নীরব চিৎকার করছিল যাতে তার চিৎকারের আওয়াজ বাইরে না যায়। এক পর্যায়ে সে ব্যথায় কুকড়ে উঠে চেয়ার নিয়ে উল্টে পড়ে গেল। ফ্লোরে পড়ে গলা কাটা মুরগির মতো দাপড়ে দাপড়ে উপর হয়ে পা দিয়ে ঠেলে ঠেলে অন্য কক্ষে যেতে লাগলো, যেখানে সেই হাসি খুশি দম্পতির ছবিটা রাখা। সেখানে পৌঁছে আস্তে আস্তে উঠে দাঁড়াতে লাগলো। ব্যথার প্রকোপ কমে আসলো, শান্ত হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে রইল। এলোমেলো চুলে চেহারা ঢাকা, হাত দিয়ে চুলগুলো ঠিক করে ছবিটা হাতে নিয়ে এবার আয়নার সামনে দাঁড়ালো। দেখা গেল তার চেহারার ওই ভয়াবহতা এখন আর নেই। সম্পূর্ণ সুস্থ এবং এই ছবির সুন্দরী রমণী এই নারী একটু আগেও যে নিজের চেহারা দেখে কেঁদে উঠেছিল, এখন তার মুখে মায়াবী হাসি। ঠিক তখনই 2 তলা থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা গেল সেই জানলায় দাঁড়িয়ে থাকা দম্পতির। কিন্তু এই নারীর মাঝে সে চিৎকার শুনে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। তার উল্টো সে অদ্ভুতভাবে সুন্দরভাবে হাসতে হাসতে নিজেকে দেখেছে আয়নায়।
দৃশ্য পরিবর্তন। একটা নাচের স্কুল দেখানো হয়। ভেতর থেকে নজরুল সঙ্গীতের সুর ভেসে আসছে। কয়েকটা মেয়ে সঙ্গীতের তালে নৃত্য করছে। সব তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে শ্যামবর্ণের মিষ্টি চেহারার এক লম্বা কেশনী মেয়ে। মেয়েটার নাম মাদিহা বিনতে আব্বাস। তাকে এখানে সবাই মাদিহা ম্যাম বলেই জানে। মাদিহা স্কুলের নাচের শিক্ষিকা। তখন একজন পরিচ্ছন্ন কর্মী এসে জানালো, মাদিহা ম্যাম, বড় স্যার আপনাকে ডেকে পাঠিয়েছে। মাদিহা শখ নামের এক স্টুডেন্টকে বলল, আমি ফিরে আসা পর্যন্ত তুমি ইনস্ট্রাকশন দাও নৃত্য, আর হ্যাঁ, ভুল যেন না হয়। শখ নামের মেয়েটা জি ম্যাম বলে নিজের কাজে লেগে গেল। মাদিহা ব্যাগ থেকে মোবাইলটা নিয়ে বড় স্যারের অফিসের দিকে যেতে লাগলো। দরজা টোকা দিয়ে, মে কাম ইন স্যার? ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো। ইয়েস, কাম ইন মাদিহা। মাদিহা ভেতরে প্রবেশ করলো। দেখা গেল সাদা পাকা মিশ্রণ চুলের এক মধ্যবয়স্ক লোক, চোখে বড় ফ্রেমের চশমা। এ লোকের নাম আনিস রহমান। সবাই তাকে বড় স্যার বলেই ডাকে। মাদিয়া গিয়ে সামনে দাঁড়িয়ে বলল, আমাকে ডেকেছিলেন স্যার? আনিসুর রহমান মনোযোগ দিয়ে একটা ফাইল দেখছিল। মাদিয়ার কণ্ঠ শুনে ফাইল থেকে মাথা তুলে বলল, হ্যাঁ, বসো বসো। মাদিয়া চেয়ারে বসতে বসতে বলল, স্যার, গত মাসের স্যালারি কিন্তু এখনও পাইনি। এভাবে চলতে থাকলে আমি অন্য কাজ খোঁজা শুরু করে দিব। নৃত্য নিকেতনের শহরে শুধু এটাই না, আরও অনেক আছে। আনিসুর রহমান একটু হেসে বলল, কি যে বলো তুমি, আসলে গত মাসে মিউজিক ডিপার্টমেন্টের পুরাতন সরঞ্জামগুলো একটু চেঞ্জ করে নতুন কেনা হয়েছে, তাই ফিনান্সিয়ালভাবে একটু পিছিয়ে আছে স্কুল। এটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। মাদিয়া বলল, তাই যেন হয় স্যার। এখন বলুন কেন রেখেছেন আমাকে? আনিসুর রহমান ড্রয়ার থেকে একটা চিঠির খাম বের করে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য এসেছে, সম্ভবত তোমার বড় বোন পাঠিয়েছে। মাদিয়া চিঠির খামটা হাতে নিয়ে দেখলো উপরে লেখা মালিহা বিনতে আব্বাস। মাদিয়ার বড় বোনের নাম মালিহা বিনতে আব্বাস। অনেক বছর হয় তার সাথে কোনো যোগাযোগ নেই। নিজের পছন্দের ছেলেকে বিয়ে করার জন্য বাড়ি ছেড়ে পালিয়েছিল মালিহা। তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এত বছর পরে হঠাৎ মালিহার খোঁজ মিলল, তো আবার চিঠির মাধ্যমে। মালিয়া তেমন কোনো আগ্রহ না দেখিয়ে চিঠিটা নিয়ে চলে যেতে লাগলো, কারণ বড় বোনের প্রতি মাদিহার অনেক ক্ষোভ আর ঘৃণা জমে আছে। সেদিন মালিহা পালিয়ে যাওয়ার পর বাবা জনাব আব্বাস মির্জা স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। সেই শোকে দুদিনের মাথায় মাও পাড়ি জমাবলো পরপারে। সেদিন থেকে মাদিহার মনে মালিয়ার জন্য ঘৃণার ক্ষোভ জমতে শুরু করলো। একটা বড় বোন ছিল, সে কথা ভুলে গিয়েছিল মাদিয়া, কিন্তু আজ হঠাৎ করে এই চিঠি পেয়ে সব কিছু নড়ে চড়ে উঠল মনের মাঝে। সে পুরনো ঘৃণাটা আবার জেঁকে বসেছে। চিঠিটা হাতে নিয়ে সোজা স্কুল থেকে বের হয়ে গেল মাদিয়া। আজ আর ক্লাসে মন বসবে না। মুড ঠিক করার জন্য নৃত্য নিকেতনের বাইরে এক কফি শপে চলে গেল। দরজা দিয়ে ঢোকার সময় হুডি পরা একটা ছেলের সাথে ধাক্কা খেলে অসাবধানতা বশত। মাদিয়ার মেজাজ এমনিতেই চটেছিল। রাগ মেটানোর জন্য ছেলেটাকে উদ্দেশ্য করে ঝাঁঝালো কণ্ঠে বলল, চোখ কোঠায় নিয়ে হাঁটিস? দেখে চলতে পারিস না? মেয়ে দেখলে ধাক্কা দিতে মন চায়? চড়াইয়া তোর দাঁত ফেলে দেব। ছেলেটা ধীরে ধীরে মাথা থেকে হুডি সরালো পেছনের দিকে। কুকরা চুলের ফর্সা গুলুমুলু চেহারাটা অতীব সুদর্শন একটা ছেলে। ছেলেটাকে দেখে মাদি একটু অপ্রস্তুত হয়ে গেল। চোখগুলো বড় করে অবাক হয়ে তাকিয়ে রইল। ছেলেটা একটু হাত জোর করে বলল, সরি, আসলে একটু তাড়াহুড়ায় ছিলাম তো, আপনার কোথাও লাগেনি তো? মাদিয়া ঘোর ভেঙে তুতলানো কণ্ঠে বলল, আসলে আমিও সরি, মেজাজ বিগড়ে ছিল তো, তাই উল্টাপাল্টা বলে ফেলেছি, কিছু মনে করবেন না। ছেলেটা সুন্দর এক হাসি দিয়ে বলল, সাবধানে চলাফেরা করবেন, চোর ছেচ্চরে দেশটা ভরে গেছে, এমন ধাক্কা দেওয়ার বাহানায় আপনার পার্টস নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। এই বলে ছেলেটা চলে যাচ্ছিল। মাদিয়া তাড়াহুড়ো করে জিজ্ঞাসা করলো, আপনার নামটা কি? ছেলেটা পেছনে থেকে বলল, নাম দিয়ে কাম কি? মাদিয়া বলল, এত বড় নাম? ছেলেটা হাসিতে বলল, আমার নাম জিলানি। এখানে বেশিক্ষণ থাকলে পাবলিকের হাতে খাবো কেলানি। আর হ্যাঁ, আপনার কফির বিলটা আমি অগ্রিম দিয়ে এসেছি, তাই শুধু কফি নিয়েন, বেশি কিছু অর্ডার দিলে ফেসে যাবেন। এই বলে ছেলেটা একটা বাইক নিয়ে চলে গেল। মাদিয়া হা করে তাকিয়ে আছে জিলানি নামের ওই ছেলেটার দিকে। শেষের কথাগুলোর মানে খুঁজতে খুঁজতে মাদিয়ার মনে পড়ল, জিলানি বলেছিল, এমন ধাক্কা দেওয়ার বাহানায় আপনার পার্টস নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। মাদিয়ার সাথে সাথে নিজের পার্টস চেক করে দেখল সেখানে পার্টসটা নেই, তার বদলে একটা শপিং ব্যাগ ধরে আছে। মাদিয়া চিৎকার করে, চোরের বাচ্চা চোর বলে জিলানির বাইক ফলো করলো, দৌড়াতে লাগলো। কিন্তু ততক্ষণে জিলানি ছো মেরে গায়েব। মাদিয়া হাঁপাতে হাঁপাতে কিছু দূর গিয়ে রাগে কটমট করতে লাগলো। মাদিয়ার এক হাতে জিলানির ধরিয়ে দেয়া শপিং ব্যাগ, অন্য হাতে চিঠিটা। তখন পেছন থেকে একটা মেয়ের কণ্ঠ শোনা গেল, মাদিয়া ম্যাম, কি হয়েছে? মাদিয়া পেছনে তাকিয়ে দেখলো তার এক পুরাতন স্টুডেন্ট, এর নাম হুমায়রা। তার সাথে মাদিয়ার একটু ফাটাফাটি আছে। হুমায়রাকে দেখে মাদিয়া রাগান্বিত কণ্ঠে বলল, তুই এখানে কি করছিস, বান্দরের ছাও?
হুমায়রা একটু হতাশ ভরা কণ্ঠে বলল, ম্যাম আপনি সেই বিষয় নিয়ে এখন আমার উপর রাগ করে আছেন? আর ওটা তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। মাদিয়া বলল, তুই তোর ছোট ভাইয়ের প্রেমের প্রস্তাব আমাকে দিয়েছিলি, যে আমার থেকে 5 বছরের ছোট। এমনকি আমার মোবাইল নাম্বার পর্যন্ত চেঞ্জ করতে হয়েছে তোর এই 3 ইঞ্চি ভাইয়ের জন্য। হুমায়রা বলল, দেখুন ম্যাম, কাকে ছোট বড় করে বিচার করবেন না। মানুষ কখনো ছোট অথবা বড় হয় না, তবে হ্যাঁ, মানুষেরটা বড় বা ছোট হয়। মাহিদের চোখ বড় বড় করে বলল, হোয়াট? আজকে তোরে খাইছি বান্দর, ওই চোরের বাচ্চার জিত এখন তোর উপর পড়বে, দাঁড়া। হুমেরা হাসতে হাসতে দৌড়ে বলল, ম্যাম আমার ভাই কিন্তু এখন আপনাকে ভালোবাসে, আপনি গ্রিন সিগন্যাল দিলে আমার ভাই কিন্তু কাজে নিয়ে আসবে। মাদিয়া কিছুক্ষণ ধাওয়া করে কয়েকটা ইংরেজি গালাগালি দিয়ে আবার উল্টা পথে বাসার দিকে হাঁটা শুরু করলো বিড়বিড় করতে করতে। আজকের দিনটি উষ্টা খাওয়ার দিন। বড় স্যার ডেকেছিল, ভেবেছিলাম স্যালারি দিবে, দিল কি ওই হারামজাদের একটা চিঠি। তারপর আবার হ্যান্ডসাম চোর দিল আমার পার্টস গুম করে। এখন আবার এই বান্দরের নেগেটিভ কথাবার্তা। মনটা চাচ্ছে গাড়ি নিচে মাথা দিয়ে মরে যায়। 5 বছর ছোট পোলাপান নাকি আমাকে প্রেমের প্রস্তাব দেয়। সমবয়সী হলে একটু ভেবে দেখতাম। ওই চ্যাংরা পোলা কি দেখে আমাকে ভালোবাসে আল্লাহ মালুম। তখনই পেছন থেকে আবার হুমায়রার কণ্ঠ, ম্যাম কি দেখে ভালোবাসে জানি না, তবে দেখার জন্যই ভালোবাসে এটা জানি। মাদিয়া পেছনে ফিরে দেখল হুমায়রা তার পিছু পিছু হাঁটছে। এই দেখে মাদিয়া পা থেকে জুতা খুলতে খুলতে বলল, তোরে আজকে। হুমায়রা আবার হাসতে হাসতে দৌড় দিল। মাদিয়া এই জুতা খুলে সেটা হুমায়রার দিকে ছুঁড়ে মারল, কিন্তু ভাগ্য যেন আজ মাদিয়ার বিপরীতে মেরুতে চলমান। জুতা গিয়ে পড়ল চলন্ত এক প্রাইভেট কারের ওপর। গেল এবার জুতাটাও। পরবর্তী দৃশ্যে দেখা যায় মাদিয়া এক পায়ে জুতা পরেই হেলে দুলে হাঁটতে হাঁটতে বাসায় পৌঁছেছে। চিঠিটা টেবিলের উপর রেখে টানুই সোফায় ধপাস করে বসে পড়ল। সারাদিনের ক্লান্তি আর ধকল এখন মাদিয়ার চেয়ারে স্পষ্ট। চোখ বন্ধ করতেই সেই দিনের দৃশ্য ভেসে উঠল, যেদিন বড় বোন মালিয়া চলে যাওয়ার পর সমাজের মানুষের তিরস্কার আর অপমান সহ্য করতে না পেরে আব্বাস মির্জা খাবার টেবিলে বসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। মাদিয়া তখন ক্লাস 7-এ পড়তো। সবকিছু না বুঝলেও এইটুকু বুঝতো, আর বোন মালিহার জন্যই সুন্দর গোছালো পরিবারটা চোখের সামনে ধ্বংস হয়ে গিয়েছে। মাদিয়া চোখ মেলে তাকিয়ে চিঠিটার দিকে দৃষ্টিপাত করলো। এতদিন পরে মালিয়া চিঠি কেন পাঠালো? একটু কৌতূহল নিয়ে চিঠিটা হাতে নিয়ে সেটা খুলতে লাগলো। ভাঁজ খুলে দেখলো ছোট্ট করে লেখা, আপনি নিশ্চয়ই মাদিয়া বিনতে আব্বাস। অত্যন্ত কষ্টের সহিত জানাতে হচ্ছে আপনার বোন মালিহা বিনতে আব্বাস আর এই দুনিয়াতে নেই। তার লাশ শনাক্ত করার জন্য আপনাকে প্রয়োজন। দয়া করে এই ঠিকানায় এসে তার লাশ শনাক্ত করুন, আলিমপুর পুলিশ স্টেশন। মাদিয়া চিঠিটা পড়ে কি করবে বুঝতে পারছে না। মালিয়া মারা গিয়েছে, তার মানে পুলিশ স্টেশন থেকে এই চিঠি এসছে লাশ শনাক্ত করার জন্য। কিন্তু আমি কেন যাব? মালিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এত বছর যার কোনো খোঁজ ছিল না, তার জন্য আমার কোনো দায়িত্ব নেই। মাদিয়া চিঠিটা হাতের মুঠোয় দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আয়নার সামনে দাঁড়িয়ে চোখ মুখে পানি দিয়ে নিচের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর বলল, আচ্ছা পুলিশ আমার ঠিকানা কিভাবে জানলো? এটাই বা তাদেরকে বললো আমি মালিয়ার বোন? আমাকে যেতে হবে এটা ক্লিয়ার হওয়ার জন্য। মাদিয়ার এক মুহূর্ত দেরি না করে ব্যাগ গুছিয়ে তখনই আলিমপুরের উদ্দেশ্যে রওনা হলো। দৃশ্য পরিবর্তন। সেই দোতলা পুরাতন বিল্ডিংয়ের সামনে অ্যাম্বুলেন্স আর পুলিশের গাড়ি সাইরেন বাজছে। ফরেন্সিক টিম সহ পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত। 2 তলায় সে জানলার দাঁড়িয়ে থাকা দম্পতি রক্তাক্ত লাশে ফ্লোরে পড়ে আছে। পুলিশ পুরো ঘরের তল্লাশি করছে। ফরেন্সিক টিম আলামত খোঁজার চেষ্টা করছে। ইন্সপেক্টর শিহাব সেখানে উপস্থিত হলে একজন এসে জানালো, স্যার মনে হয় এটা একটা সুসাইড কেস। দুজনের গলা কাটা, আলামত দেখে বোঝা যাচ্ছে একজন আরেকজনের গলা কেটেছে। ইন্সপেক্টর শিহাব এগিয়ে গিয়ে লাশ দুটো ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, তদন্ত শেষ হওয়ার আগে কিছু বলা ঠিক হবে না। হতে পারে এটা ওয়েল প্ল্যান্ড মার্ডার। 2টা লাশেরই তর্জনী আঙ্গুল নেই, মনে হচ্ছে কেউ সেটা কেটে নিয়ে গিয়েছে। সুসাইড কেস তো ভাবাই যাবে না এটা। ফরেন্সিক টিমের একজন এসে জানালো, স্যার 2টা লাশের মুখেই মাশরুম জাতীয় কিছুর আলামত পাওয়া গিয়েছে। ল্যাবে নিয়ে পরীক্ষা করলে বোঝা যাবে এটা কি। ইন্সপেক্টর সাহেব একটু অবাক হয়ে বলল, মাশরুম মানে ব্যাঙের ছাতা? আমার মনে হয় তারা ব্যাঙের ছাতা চুরি করে নিয়ে এসেছিল, তাই ব্যাঙ সমাজ ক্ষুব্ধ হয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই বলে হু হু করে হেসে দিল ইন্সপেক্টর শিহাব, সাথে অন্যরাও হেসে দিল। শিহাব হাসি থামিয়ে এক পুলিশ সদস্যকে জিজ্ঞাসা করল, কোনো রিলেটিভস অথবা বন্ধু বান্ধব নেই এদের? কাউকে খবর দেওয়া হয়েছে? পুলিশ সদস্য বলল, জি স্যার, লেডি ভিকটিমের এক বোনের খোঁজ পাওয়া গিয়েছে। তাকে চিঠি পাঠানো হয়েছে, হয়তো সে চলে আসবে। বলতে না বলতেই সেখানে মাদিয়া এসে হাজির হলো। ফ্লোরের নিচের বোনের গলা কাটা এমন ভয়ানক লাশ দেখে ভেতর থেকে আতকে উঠলেও নিজেকে সামলে নিল। ইন্সপেক্টর শিহাব জিজ্ঞাসা করলো, আপনি কি? মাদিয়া বলল, আমি মালিয়ার বোন, আমার নাম মাদিয়া। ইন্সপেক্টর শিহাব বলল, আচ্ছা আপনি তাহলে আসুন, দেখুন তো এটা আপনার বোন কিনা।
মাদিয়া এগিয়ে যেতে নিলে পেছন থেকে দুইটা ছোট্ট ছোট্ট হাত এসে মাদিয়াকে আগলে ধরে বলল, ছোট মা তুমি এসেছ? মাদিয়া একটু চমকে গেল, পেছনে তাকিয়ে দেখল 5-6 বছরের ফুটফুট একটা বাচ্চা মেয়ে অপলক চাহনিতে তাকিয়ে আছে মাদিয়াকে আগলে ধরে। ইন্সপেক্টর শিহাব বলল, এটা আপনার ভাগ্নি, মানে ভিকটিম মালিয়া বিনতে আব্বাসের মেয়ে। আমরা তাকে বদ্ধ বাথরুম থেকে উদ্ধার করেছি এখানে এসে। মাদিয়া কি বলবে করবে জানে না, হাঁটু গেড়ে বসে বাচ্চাটার হাত ধরে মাদিয়া জিজ্ঞাসা করল, তুমি আমাকে চেনো? বাচ্চাটা মিষ্টি কণ্ঠে বলল, হ্যাঁ তুমি আমার ছোট মা। মাদিয়া অবাক হয়ে বলল, তোমার নাম কি? বাচ্চাটা আবারও একই সুরে বলল, আমার নাম আর্থা। দৃশ্যটা শুরু হয় পুলিশ স্টেশন থেকে। মাদিয়া ইন্সপেক্টর সাহেবকে জিজ্ঞাসা করলো, আমার বোন কিভাবে মারা গেল আর তার লাশ এখন কোথায় নিয়ে যাওয়া হয়েছে? আমাকে পুলিশ স্টেশনে বা কেন নিয়ে আসা হয়েছে? দেখা যায় মালিয়ার ছোট্ট মেয়ে আর্থা কিছুটা দূরে চেয়ারে বসে আছে, গোল গোল চোখে চারপাশে তাকাচ্ছে, মানুষের গতিবিধি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছে। এদিকে ইন্সপেক্টর শিহাব মাদিয়াকে জানালো, রিল্যাক্স মিস মাদিয়া, আপনার বোন এবং তার স্বামীর লাশ পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হয়েছে। রিপোর্ট এলে তদন্ত শেষে আপনাকে সব জানানো হবে। মাদিয়া বলল, তাহলে আমি কেন এখানে? ইন্সপেক্টর সাহেব বলল, কিছু ফর্মালিটিস আছে, ওগুলো পূরণ করতে হবে। আর আপনার বোন সম্পর্কে কিছু বলুন, যেমন তার স্বামীর ব্যাপারে, তাদের দাম্পত্য জীবন কেমন ছিল, তাদের মাঝে সম্পর্ক কেমন চলছিল। মাদিয়া শিহাবকে থামিয়ে দিয়ে বলল, দেখুন আমি এসবের কিছু জানি না, কারণ অনেক বছর থেকে আমার বোনের সাথে যোগাযোগ ছিল না। তার স্বামীকে এই প্রথম দেখেছি আমি, তাও মৃত অবস্থায়। আমার বোন নিজের পছন্দে বিয়ে করে ঘর ছেড়েছিল, তাই এসব বিষয়ে আমাকে কিছু জিজ্ঞাসা না করলেই ভালো হবে। ইন্সপেক্টর সাহেব বলল, তাহলে তো আপনার ওই ছোট্ট ভাগ্নিকে এই কেসে ইনভলভ করতে হবে। দেখা যাক তার কাছে কিছু জানা যায় কিনা। মাদি একটু রেগে বলল, ও একটা বাচ্চা মেয়ে, এখনও বুঝিনি ওর বাবা মার নেই, ওর কাছে আপনি কি জিজ্ঞাসা করবেন? তখন পেছন থেকে ছোট্ট আর্থে এসে মাদিয়ার ওড়না টেনে বলল, ছোট মামার খিদে পেয়েছে। ইন্সপেক্টর সাহেব একটু হেসে বলল, খাবারের ক্যান্টিন ওইদিকে, ততক্ষণ আমি কাগজপত্র তৈরি করে নিচ্ছি, কারণ এই সকল দায়িত্ব আজ থেকে আপনার উপর বার্তাবে। মাদিয়া অবাক এবং রাগ নিয়ে বলল, হোয়াট? আমি আপনাকে বলেছি আমার বোনের সাথে সম্পর্ক ভালো না, তবু তার মেয়েকে কেন আমার ঘাড়ে দিতে চাচ্ছেন? ইন্সপেক্টর সাহেব বলল, কারণ আপনি একমাত্র এখন এই বাচ্চার লিগ্যাল গার্জিয়ান। আপনার বোনের স্বামীর কোনো রিলেটিভস শনাক্ত করতে পারিনি আমরা। মাদিয়া আরও রেগে বলল, এটা আপনাদের ব্যর্থতা। দেখুন, আমি শুধু এখানে এসেছি সত্যি সত্যি এটা আমার বোন কিনা সেটা শনাক্ত করতে। তার স্বামীর কোনো রিলেটিভস পাননি, তাহলে আমাকে কিভাবে পেলেন? ইন্সপেক্টর সাহেব বলল, এটা সহজ ছিল না, আপনার বোনের হাতে একটা ব্রেসলেট পেয়েছি, যার উল্টো পাশে একটা ঠিকানা লেখা ছিল। মাদি একটু অবাক হয়ে নিজের হাত উঠিয়ে জিজ্ঞাসা করলো, ব্রেসলেটটা দেখতে এমন ছিল? মায়েদের হাতে ব্রেসলেটটা দেখে ইন্সপেক্টর সাহেব বলল, হ্যাঁ ঠিক এটাই, আর সেই ঠিকানার জের ধরেই আপনাকে খুঁজে পাওয়া। মাদিয়া মলিন মুখে হাতের ব্রেসলেটটা স্পর্শ করে অতীতের একটা দৃশ্য ভাবল। সেদিন বাবা আব্বাস মির্জা দুই মেয়ের হাতে দুইটা স্বর্ণের ব্রেসলেট পাঠিয়ে দিয়েছিল নিজ হাতে। ব্রেসলেটের উল্টো পাশে নিজ বাসার ঠিকানা খোদাই করে লেখা। মালিয়া জিজ্ঞাসা করেছিল, বাবা ঠিকানা কেন লেখা আছে এটাতে? তখন আব্বাস মির্জা বলেছিল, পৃথিবীর সেই যে প্রান্তে যাও না কেন, ঘরে মেয়ে যাতে আবার ঘরে ফিরে আসে, সেটা নিজে পায়ে হেঁটেও কতবা 4 কাতে ভর করে হোক। দৃশ্য বর্তমানে ফিরে দেখা যায় মাদিয়ার চোখ বেয়ে পানি পড়ছে। সেদিন বাবার ওই কথার অর্থ বুঝতে না পারলেও আজ খুব পরিষ্কারভাবেই বুঝতে পারছে। ছোট্ট আর্থা তখন অপলক চাহনিতে মাদিয়ার দিকে তাকিয়ে আছে। মাদিয়ার চোখে পানি দেখে ছোট্ট ছোট্ট হাত দিয়ে চোখের পানি মুছে দিতে দিতে আর্থা বলল, কেতো না ছোট মামা, মাম্মি বলেছে কান্না করে পচা বাচ্চারা, তুমি কি পচা বাচ্চা? আর্থার কথা শুনে মাদিয়া কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর আর্থাকে কোলে নিয়ে ইন্সপেক্টর শিয়াবকে বলল, আপনি সব ফর্মালিটিস পূরণ করুন, আর্থা আমার সাথে থাকবে। দৃশ্য পরিবর্তন, হাসপাতালের মর্গে পাশাপাশি দুইতে স্ট্রেচারে করে সাদা কাপড় পরা ঢাকা মালি এবং তার স্বামীর লাশ। হঠাৎ মর্গের লাইটগুলো ফ্লিকার করতে শুরু করলো। নিবু নিবু করতে করতে এক পর্যায়ে লাইটগুলো বন্ধ হয়ে গেল। মর্গ সম্পূর্ণ ঘুটঘুট অন্ধকারে ছেয়ে গেল। শুধু সাদা কাপড়ে ঢাকা দুটো লাশ ফুটে আছে। অন্ধকারের মাঝ থেকে স্ট্রেচার সরে যাওয়ার শব্দ আসতে লাগলো। ক্যাচ ক্যাচ শব্দ করে মনে হচ্ছে স্ট্রেচার এক জায়গা থেকে আরেক জায়গায় কেউ টানছে। হঠাৎ মালিয়ার লাশ ধপাস করে উঠে বসে পড়ল। অন্ধকারে মালিয়ার চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে। এর মাঝেই মর্গের লাইটগুলো আলো জ্বলে উঠল। দরজা খুলে মর্গের কর্তব্যরত ডোম সিগারেট টানতে টানতে সেখানে প্রবেশ করল। দেখা গেল এখন সবকিছু স্বাভাবিক। মালিয়ার লাশ আগের মতোই সাদা কাপড়ে ঢাকা, তবে অন্যান্য খালি স্ট্রেচারগুলো আগের জায়গায় নেই, এক একদিকে ছড়িয়ে আছে। ডোম এত কিছু খেয়াল না করলেও লাশ কাটার জন্য সরঞ্জাম রেডি করতে করতে পকেট থেকে নোকিয়া বাটন ফোন সেটটা বের করে অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে বলল, কিরে কই তুই? দুটা নতুন লাশ এসছে, খবর আছে তোর? ওপাশ থেকে অ্যাসিস্ট্যান্ট বলল, কি বলে শোনা গেল না?
ডোম রেগে কয়েকটা গালি দিয়ে ফোন কেটে দিল আর বলল, আমি একাই করতে পারি, তোর মতো অ্যাসিস্ট্যান্ট দরকার নেই আমার। বড় সাহেবকে বলে তোর চাকরি করার ব্যবস্থা করছি তারা। বলতে বলতে ডোম তার কাজে লেগে গেল। প্রথমে মালিহার স্বামীর লাশের উপর থেকে কাপড় সরিয়ে গলা কাটা দেখে বলল যে মেরেছে তার হাত কাটা কাঁচা ছিল, মনে হয় প্রথমবার গলা কেটেছে। তখনই ডোম অনুভব করলো পিছন থেকে স্ট্রেচারের লাশটা উঠে হয়তো বসেছে। ডোম ভয় পেয়ে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো, কিন্তু লাশটা ঠিকই আছে। মনের ভুল ভেবে যখন আবার সামনে তাকালো তখনই দরজায় নক পড়ল ঠকঠক। ডোম একটু চমকে উঠে বলল, কে? কোনো সাড়া এলো না। ডোম ভাবলো তার অ্যাসিস্ট্যান্ট হয়তো এসেছে, তা একটু চেঁচিয়ে বলল, কিরে কথা বলস না কেন? ভেতরে আয়, দরজা খোলা আছে। কিন্তু আবার সে একইভাবে দরজায় ঠকঠক শব্দ। ডোম এবার রেগে দরজার দিকে যেতে যেতে বলল, তোর বাথরুমে বের করতেছি দাঁড়া। বললাম যে দরজা খোলা, তারপরে পিটিয়ে যাচ্ছিস। বলতে বলতে দরজা খুলে দেখলো সেখানে কেউ নেই। ডোম চারপাশে চোখ বুলিয়ে কাউকেই দেখতে পেল না। একটু অবাক হলো, কারণ মর্গের সামনে মোটামুটি বড়সড় একটা খোলা মাঠ। এটুকু সময়ে কেউ দৌড়ে গেলেও চোখের আড়াল হওয়া সম্ভব না। ভাবতে ভাবতে যখনই ফিরে আসতে যাবে তখন এক মহিলা কণ্ঠ ভেসে এলো, এই যে শুনছেন? ডোম সেদিকে তাকাতে এক দমকা বাতাস এসে শরীরে লাগলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। কিছু একটা গড়বড় হচ্ছে ভেবে ডোম সিদ্ধান্ত নিল আর এক মুহূর্ত এখানে থাকবে না, অ্যাসিস্ট্যান্টকে সাথে নিয়ে পরে আসবে। এই ভেবে ডোম যখন রুমের দরজা বন্ধ করতে যাবে বাইরে থেকে, তখন শুনতে পেল ভিতরে কেউ ফিস ফিস করে কথা বলছে। কে বলছে সেটা স্পষ্ট না, তবে দুটা মেলি কণ্ঠ খুব অদ্ভুত এক ভাষায় ফিস ফিস করে কিছু একটা বলছে। ডোম ভয় পেয়ে দরজা বন্ধ না করেই সেখান থেকে তাড়াহুড়ো করে হাঁটা দিল। কিছু দূর যেতেই আবার থেমে গেল এবং সাহস সঞ্চয় করে ফিরে আসতে আসতে বলল, আমি দেখে নেব, আমার সাথে খেলা করার মজা বুঝাবো। এমন ভূতপ্রেত জীবনে বহুত দেখেছি। বলতে বলতে ডোম মর্গে প্রবেশ করে যা দেখল তাতে সকল সাহস নিমিষেই পানি হয়ে ভয় পুরো শরীর কেঁপে উঠল। মালিয়া তার স্বামীর বুকের উপর বসে ছুরি দিয়ে তার স্বামীর গলা কাটছে আর ভয়ানকভাবে হাসছে। এই দৃশ্য দেখে ডোম চিৎকার করে উঠল। মালিয়া ঘাড় কাত করে মটমট করে ঘুরিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, কিরে, আমার শরীর কাটবি না? দেখবি না আমার ভেতরে কি আছে? ডোম আর দেরি না করে চিৎকার দিয়ে পালানোর জন্য দৌড় দিল দরজার দিকে, কিন্তু দেখা গেল দরজা আগে থেকেই দাঁড়িয়ে আছে ময়লা কাপড়, অর্ধ চেহারা আর ঢেকে রাখা সেই মহিলা। দৃশ্য পরিবর্তন। স্যার, ল্যাবে পরীক্ষা করে দেখা গিয়েছে ভিকটিম দ্বয়ের মুখ থেকে যেটা পাওয়া গিয়েছে ওটা ব্যাঙের ছাতা ছিল। পুলিশ সদস্য কথা শুনে ইন্সপেক্টর সাহেব বলল, ব্যাঙের ছাতা না, বলো মাশরুম, বলো মাশরুম ওটাকে। পুলিশ সদস্য বলল, না স্যার, ওটা ব্যাঙের ছাতা। মাশরুম ভিন্ন জিনিস, যেটা বৈজ্ঞানিকভাবে চাষ করতে হয়, কিন্তু আমাদের প্রচলিত কথায় যেটাকে ব্যাঙের ছাতা বলা হয় সেটা জৈব পদার্থ, ভেজা মাটি অথবা গোবরে প্রাকৃতিকভাবে জন্মায়। এর অধিকাংশ বিষাক্ত হয়। দুঃখজনক হলেও বলতে হচ্ছে ভিকটিম দ্বয়ের মুখ থেকে বিষাক্ত ব্যাঙের ছাতা পাওয়া গিয়েছে। ইন্সপেক্টর সাহেব একটু ভেবে বলল, হতে পারে তারা শখ করে খেয়েছিল। মানুষের কত রকমের ফ্যান্টাসি তো থাকে, আর আমি শুনেছি এই বিষাক্ত ব্যাঙের ছাতার অনেক সাইড এফেক্ট আছে, এমনকি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে এটার এফেক্টে। তাহলে কি কি এমন হতে পারে যে তারা বিষাক্ত ব্যাঙের ছাতা খেয়েছে, তারপর মানসিক ভারসাম্য হারিয়ে একে অপরকে হত্যা করেছে কিংবা নিজেরাই নিজেদেরকে শেষ করে দিয়েছে? পুলিশ সদস্য বলল, জি স্যার, এমনটা হতে পারে। ইন্সপেক্টর সাহেব বলল, যাও ভিকটিমের ওই বোনকে ডেকে আনো, হয়তো সামনের ক্যান্টিনেই পাবে তাকে, বাচ্চার খেতে পেয়েছিল। পুলিশ সদস্য চলে গেল। শিহাব রিপোর্টগুলো দেখতে দেখতে অন্যরকম এক চিন্তায় পড়ে গেল। এদিকে মাধিয়া ক্যান্টিনে বসে আছে, সামনে আর্থা বসে বসে কেক খাচ্ছে। মাধিয়া মায়া ভরা চোখে আর্থার খাবার খাওয়া দেখছে। আর্থা এটা লক্ষ্য করে মাধিয়ার দিকে কেক এগিয়ে দিয়ে বলল, তুমি এইভাবে তাকিয়ে থাকলে আমার পেট খারাপ হবে ছোট মা, নাও এটা খেয়ে নাও। মাধি একটু হেসে আর্থার গাল টেনে বলল, এত পাকা কথা কে শিখিয়েছে তোমাকে? আর্থা বলল, মাম্মি আমাকে আরও অনেক কথা শিখিয়েছে। মাধিয়া বলল, তোমার মাম্মি আমাকে কিভাবে চিনল তোমাকে? তুমি কিভাবে জানলে আমি তোমার আন্টি? আর্থা বলল, আন্টি না তো, তুমি আমার ছোট মা। মাধিয়া কপাল চাপড়ে বলল, হ্যাঁ হ্যাঁ ছোট মা, কিভাবে জানলে বলো? আর্থা কিছু বলতে যাবে তখন একটা নীলচে প্রজাপতি এসে আর্থার আশেপাশে চক্কর কাটতে লাগলো। আর্থা তার চোখ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফিরিয়ে প্রজাপতির গতিবিধি লক্ষ্য করছিল। মাধিয়া বলল, আর্থা এটা জাস্ট একটা বাটারফ্লাই, ও তোমাকে কামড় দিবে না। এখন বলো যা বলতে নিয়েছিলে। তখন সে পুলিশ সদস্য এসে জানালো, ম্যাম, ইন্সপেক্টর স্যার আপনাকে ডেকেছে, কিছু জরুরি বিষয় সামনে এসেছে। অজ্ঞতা মাধিয়া আর কিছু না ভেবে আর্থাকে বলল, চলো আমাদের যেতে হবে। এই বলে মাধিয়া চেয়ার থেকে উঠে অন্যদিকে তাকাতেই দেখা গেল আর্থা খপ করে সে প্রজাপতিটা ধরে টুপ করে মুখে পড়ে নিল।
মাদিয়া আর্থার হাত ধরে চলে গেল ইন্সপেক্টর শিহাবের কক্ষের দিকে। তখন দেখা যায় স্টেশনের বাইরে পুলিশ জিপ এসে থেমেছে এবং জিপ থেকে হাতকড়া পরিয়ে নামানো হচ্ছে সেই জিলানিকে, যে মাদিয়ার পার্টস চুরি করেছিল। তার পেছনে এক মহিলা কনস্টেবল হাত ধরে নামিয়ে আনছে হুমায়রা নামে সেই স্টুডেন্টকে। হুমায়রা নামতে নামতে বলল, ধরেছেনি যেহেতু তাহলে কোনো পুরুষ মানুষকে দিয়ে ধরতেন, একটু মজা পেতাম। মহিলা কনস্টেবল ধমক দিয়ে বলল, চুপ কর, না হলে থাপড়ে কান লাল করে দিব। হুমায়রা বলল, আপনার দ্বারা কান লাল করাই সম্ভব, আমি তো আরও অনেক কিছু লাল করতে চাই, এই জন্যই তো ফ্যান্টাসি পূরণ করতে থানায় এসছি আজ। দূর থেকে জিলানি বলল, এই জন্য থানায় আসতে হয় নাকি? আমাকে বলতেই আমার অনেক শখ বখাটে মেয়ে পিটানোর। হুডি পরে থাকায় জিলানির চেহারাটা পুরোপুরি দেখা যাচ্ছিল না। হুমায়রা বলল, তুই আবার কোন ক্ষেতের পালং শাক? পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার ইচ্ছা? কথা শেষ না হতেই জিলানি তার মাথা থেকে হুডি সরালে হুমায়রা হাঁ করে বলল, সোজা আসমান থেকে এখানে এসে পড়ছিস নাকি? জিলানি এক রহস্যময় হাসিতে বলল, এমনই কিছু। রহস্যময় সেই অর্ধ চেহারা থেকে ঢাকা মহিলা বিল্ডিংয়ের 2 তলায় কিছু একটা খুঁজছে, যেখানে মালিয়া এবং তার স্বামীর লাশ পাওয়া গিয়েছিল। পুলিশের ব্যারিকেড টপকে লাশ পড়ে থাকা মার্ক করা জায়গায় গিয়ে মহিলা এক চোখ দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, অন্য চোখ ময়লা কাপড় দিয়ে ঢাকা। এরপর সেখান থেকে 1 পা 2 পা করে এগিয়ে বেডরুমে পৌঁছে চারিদিকে নজর বুলিয়ে নিল। ধাপ করে বসে পড়ল কুকুরের মতো, সামনে 2 হাতে ভর দিয়ে খাটের তলায় উঁকি মেরে দেখল সেখানে কিছু নেই। এরপর গিয়ে ওয়ার্ড্রপের ড্রয়ারগুলো খুলে চেক করতে লাগলো, কিছু নেই সেখানে। পুলিশ সকল আমানত এবং জিনিসপত্র সংগ্রহ করে নিয়েছে। মহিলা রেগে ধাপ ধাপ করে জোরে ড্রয়ারগুলো বন্ধ করে চলে যাচ্ছিল। তখন চোখ পড়ল ওয়াশরুমের দিকে। সেদিকে গিয়ে ওয়াশরুমের দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে চারিদিকে তাকাতে লাগলো, এক চোখের মনি ঘুরিয়ে ফিরিয়ে। এরপর বেসিনের আয়নার সামনে দাঁড়িয়ে এক টানে আয়নাটা খুলে নিল। দেখা গেল আয়নার উল্টো পাশে একটা বাদামি রঙের কাগজ লাগানো। মহিলা এবার স্বস্তির হাসি দিয়ে কাগজটা খুলে তার ভাঁজগুলো খুলতেই আবার চেহারার ক্রোধে ফেটে পড়ল, কারণ কাগজটা ছিল অর্ধেক ছেঁড়া, বাকি অর্ধেক কোথায়? মহিলা চিৎকার করে আয়নাটার দেয়ালে ছুঁড়ে মারল। তখন একটা ছোট্ট বাচ্চার হাসির শব্দ ভেসে এলো। মহিলা চমকে গিয়ে নিচে তাকিয়ে দেখল ভাঙা আয়নার টুকরোটাতে ছোট্ট আর্থা তাচ্ছিল্যের হাসি হাসছে। মহিলা রেগে বলল, বাকিটা কোথায়? আর্থা হাসির সাথে বলল, ভুলে যাও ওটা। মহিলা আরও রেগে আয়নার টুকরোর উপরে লাথি দিতে দিতে নিজের পা কেটে ফেলল। পা থেকে রক্ত ছিটিয়ে পড়ছে, তবু লাথি মেরে যাচ্ছে। যখনই বাইরে থেকে কারো শব্দ শোনা গেল, মহিলা নিজের রাগ নিয়ন্ত্রণ করে খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখল 2 জন পুলিশ এসেছে। মহিলাকে আহত দেখে পুলিশ এগিয়ে এসে বলল, কি হচ্ছে আপনার, আর এখানেই বা কি করছেন? এটা মার্ডার এরিয়া, তাই ব্যারিকেড দিয়ে রাখা হয়েছিল। মহিলা নিজের চেহারার অর্ধ কাপড় দিয়ে ভালো করে ঢেকে বলল, এই বাড়ির মালিক আমি, বাসায় মার্ডার হয়েছে বলে তো আর খালি ফেলে রাখা যাবে না। তাড়াতাড়ি এই জঞ্জাল পরিষ্কার করুন, নতুন ভাড়াটিয়া খোঁজা শুরু করবো আমি। পুলিশ 2 জন একে অপরের দিকে একটু অবাক হয়ে তাকে বলল, কেস ক্লোজ না হওয়া পর্যন্ত এই বাসা খালি থাকবে, তাই আপনার উচিত এখানে না আসা। আর হ্যাঁ, ইন্সপেক্টর স্যার আপনাকে থানায় রেখেছে জিজ্ঞাসাবাদ করার জন্য। মহিলা বলল, আমাকে কি জিজ্ঞাসা করার আছে? আমি আছি আমার কষ্টে, 2 মাসের বাসা ভাড়া বাকি রেখেই মারা গেল ওরা, এখন আমার এই লোকসান ভরবে কে? পুলিশ সদস্য বলল, দেখুন, এত কথা শুনতে চাইনি। স্যার বলেছে আপনাকে থানায় যেতে, আপনার যেতে হবে। আর যদি স্বেচ্ছায় না যান তাহলে হাত করে পড়িয়ে নিয়ে যাব। মহিলা অদ্ভুতভাবে তাকালো পুলিশ সদস্যর দিকে, এরপর খুব শান্ত গলায় বলল, ঠিক আছে আমি যাব, কিন্তু তুমি থাকবে না সেটা দেখার জন্য। পুলিশ 2 জন আর কিছু না বলে একে অপরের দিকে কথা বলতে বলতে চলে গেল। মহিলা তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রহস্যময় এক হাসি দিল, এর সাথে তার চেহারা থেকে কাপড়টা সরে গেল। আবার সে ভয়ানক অর্ধপচা মুখটা উন্মোচন হলো। দৃশ্য পরিবর্তন। এই কাগজে সাইন করে দিন, মিস মাদিহা, আজ থেকে আর্থা আপনার দায়িত্ব। প্রতি মাসে একবার সরকারি লোক গিয়ে খোঁজ খবর নিয়ে আসবে আপনি আর্থার খেয়াল রাখছেন কিনা ঠিকমতো। যদি তার আর্থার দেখভাল কোনো ত্রুটি খুঁজে পায়, তাহলে আপনি আর আর্থাকে নিজের কাছে রাখতে পারবেন না, তাকে চাইল্ড কেয়ার ফেডারেশনে পাঠিয়ে দেওয়া হবে। ইন্সপেক্টর শিহাব এক টানা এই কথাগুলো বলে গেল। সবকিছু শুনে মাদিহা কাগজে সাইন করতে করতে বলল, এমন কিছু হবে না, আমি আমার সর্বোচ্চ দিয়ে আর্থার খেয়াল রাখার চেষ্টা করব। ইন্সপেক্টর শিহাব বলল, তাহলে তো ভালো। তো আর্থা মামুনি তোমার ছোট মায়ের সাথে থাকতে কোনো সমস্যা নেই তো? মাদিহার পাশেই বসেছিল আর্থা। ইন্সপেক্টর শিহাবের কথা শুনে আর্থা বলল, আমার সমস্যা হবে না, মাম্মি বলেছে ছোট মায়ের সাথে থাকতে কয়েকদিন, তারপর এসে আমাকে নিয়ে যাবে। ইন্সপেক্টর শিহাব এবং মাদিয়া বেশ অবাক হয়ে এক অপরের দিকে তাকালো। শিহাব বলল, তার মানে মালিয়া আগে থেকে জানতো সে মারা যাবে, তাই আর্থাকে আপনার ব্যাপারে জানিয়ে গিয়েছে। মাদিয়া কিছু বলবে তার আগেই চোখ পড়ল 2 জন পুলিশ জিলানিকে ধরে ভেতরে প্রবেশ করেছে।
মাদিয়ার চিনতে সমস্যা হলো না জিলানিকে। ধাপ করে উঠে চেঁচিয়ে বলল, তুই চোরের বাচ্চা, আমার পার্স কোথায়? জিলানি মাদিয়ার দিকে তাকিয়ে ফিক করে হেসেতে বলল, আরে বা, আজ দেখি সবকিছু আমার বিপক্ষে চলছে। এই বেডি এখন এখানে কি করছে? মাদিয়া তেরে গিয়ে জিলানির কলার ধরে বলল, আমার পার্স কোথায়? ওটার ভেতর আমার এনআইডি সহ আরও কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল। একজন পুলিশ মাদিয়াকে শান্ত করে সরিয়ে দিল দূরে। জিলানি হাত করি লাগানো দুই হাত দিয়েই কলার ঠিক করে চিৎকার করে বলল, এতগুলো পুলিশের সামনেই বেডি আমার কলার ধরেছে। চোর বলে কি আমার মান সম্মান নেই? আমার আগে তাকে ভিতরে ঢোকান। যে ক্ষেপে আছে তাতে মার্ডার করে ফেলবে না কাউকে। ইন্সপেক্টর শিহাব মাদিয়াকে শান্ত হয়ে বসতে বলল। এরপর পুলিশ সদস্যকে জিজ্ঞাসা করলো, কেস কি? পুলিশ জানালো, হারামজাদা চুরি করতে গিয়ে ধরা পড়েছে। আমরা সময় মতো না পৌঁছালে পাবলিক পিটিয়ে মেরে ফেলতো। জিলানি বলে উঠল, স্যার ওটা আসলে চুরি ছিল না, আমি তো মসজিদে বসে বসে 2000 টাকা ইনকাম করেছি। ইন্সপেক্টর সাহেব বলল, মসজিদে বসে টাকা ইনকাম করেছিস মানে কিভাবে? জিলানি বলল, মসজিদে কেউ ছিল না, তাই ফ্যান খুলে বিক্রি করে দিয়েছি। পাশ থেকে পুলিশ সদস্য জিলানির গালে ঠাস করে বসে বলল, দেখছেন স্যার কত বড় বেশরম, ফ্যান চুরি করে বিক্রি করে দিয়ে বলে মসজিদে বসে ইনকাম করেছে। জিলানি বলল, যার ঘর সে কিছু বলল না, আর আপনি পাবলিকের মাঝখান দিয়ে খেপে গেল। একে বলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। মাদিয়া বলে, স্যার তো কথা শুনতে চাচ্ছি না, এই চোরের বাচ্চারা বলতে বলেন আমার পার্স কোথায়, নাহলে সত্যি মার্ডার করে ফেলবো। জিলানি মুখ ভেঙচি মেরে বলল, মার্ডার করব বললেই হলো নাকি? চুরির দায়ে বড়জোর আমার হাত কাটতে পারেন, মার্ডার করলে কিয়ামতের দিন আমার পেছনে দৌড়াতে হবে মাপ পাওয়ার জন্য। ইন্সপেক্টর সাহেব হাসতে হাসতে বলল, চোর হলেও মানুষটা খুব ইন্টারেস্টিং আছিস। এখন বলে ম্যাডামের পার্টস কোথায়? জিলানি মাদিয়াকে উদ্দেশ্য করে বলল, সাঁতার জানেন আপনি? মাদিয়া ভাবাচাকা খেয়ে বলল, জানি, কিন্তু কেন? জিলানি বলল, আপনার পার্টস নদীতে ফেলে দিয়েছি, যান গিয়ে নিয়ে আসেন। এটা শুনে মাদিয়া তেলে বেগুনে জ্বলে উঠল। জিলানিকে কিলঘুষি লাথি মারতে মারতে বলল, লাগলো কুত্তা, আজকে তোর এই সুন্দর চেহারা যদি আমি ভোজকে না দিই তাহলে আমার নাম মাদিয়া না। লেডি পুলিশ এসে তাড়াতাড়ি মাদিয়াকে ধরে পেছনে নিয়ে গেল। তবু মাদিয়া হাত পা ছুঁড়ে ছুঁড়ে জিলানিকে মারার চেষ্টা করছে। তখন জিলানির চোখে পড়ল ছোট্ট আর্থার দিকে। এখানে এত কিছু হয়ে যাচ্ছে, এত হট্টগোল হচ্ছে, তবুও আর্থার মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। সে খুব শান্ত হয়ে বসে সবকিছু দেখছে। তার চোখে কোনো ভয় নেই বা কৌতূহল। সাধারণত বাচ্চারা এমন পরিস্থিতিতে প্যানিক হয়ে কান্না জুড়ে দেয় ভয়। আর্থা পুরে উল্টা। জিলানি আর্থার দিকে হাত নেড়ে বলল, হাই লিটল ওয়ান, তোমার নাম কি? আর্থা বলল, আমার ছোট মায়ের পার্টস ফেরত দিয়ে দাও, তা না হলে তোমার বাবার নাম যে লতিফ মুন্সি সেটা ভুলে যাবে। এটা শুনে সবাই চুপ হয়ে গেল, কারোর মুখে কোনো কথা নেই। সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর্থার দিকে। মাদিয়া জিলানিকে জিজ্ঞাসা করলো, আসলে তোমার বাবার নাম লতিফ মুন্সি? জিলানিও অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু এটা বাচ্চা জানলো কিভাবে? মাদিয়া তাড়াতাড়ি আর্থার কাছে এসে জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে জানলে এটা? দেখা গেল আর্থা খুব সাবলীলভাবে কিছুক্ষণ চুপ থেকে টেবিলের উপর থেকে একটা মানি ব্যাগ নিয়ে মাদিয়ার হাতে ধরে দিয়ে বলল, এটা ওই চোরের। তোমরা সবাই যখন লাফালাফি করছিলে আমি তখন গিয়ে চোরের পকেট থেকে তার মানি ব্যাগ চুরি করে নিয়ে এসেছি, আর এটার ভিতরে আইডি কার্ড থেকে জানতে পেরেছি তার বাবার নাম। এটা শুনে জিলানির সাথে সাথে পকেট চেক করে দেখলো মানি ব্যাগ নেই। হতভম্ব হয়ে জিলানি বলল, আরে এটা তো আমার গুরু, কিভাবে করলে এটা? সবাই হাসিতে ফেটে পড়ল। মাদিয়া তো বেজায় খুশি হয়ে আর্থার সাথে হাই ফাইভ করে বলল, এই না হলে আমার মেয়ে। ইন্সপেক্টর সাহেব বলল, মাঝে মাঝে এমন বিনোদনের দরকার আছে, যাও তাকে ভেতরে ঢোকা। আর মিস মালিয়া, আপনি এখন যেতে পারেন আর্থাকে নিয়ে। মালিয়ার ব্যাপারে কোনো নতুন তথ্য পেলে আপনাকে জানানো হবে। মাদিয়া জিলানির মানি ব্যাগটা শিহাবের হাতে দিয়ে বলল, এটা ব্যাটা চোরকে ছাড়বেন না, আর হ্যাঁ, আমার পার্সটা উদ্ধার করার চেষ্টা করুন দয়া করে। ইন্সপেক্টর শিহাব ঠিক আছে বলে দিল। মাদিয়া আর্থাকে নিয়ে পুলিশ স্টেশন থেকে বের হয়ে গেল। তখনই শিহাবের টেবিলে টেলিফোনটা বেজে উঠল। শিহাব টেলিফোনটা উঠে বলল, ইয়েস। ওপাশ থেকে কিছু একটা শুনে শিহাব বড় বড় করে অবাক হয়ে বলল, হোয়াট? দৃশ্য পরিবর্তন। হাসপাতালের মর্গে সবাই ভিড় জমিয়েছে। সবাই বলাবলি করছে, এটা কিভাবে হয়ে গেল, কিছুতে বুঝতে পারছি না। তখন সাইরেন বাজিয়ে পুলিশ জিপ এসে থামলো। ইন্সপেক্টর শিহাব জিপ থেকে নেমে তাড়াতাড়ি করে ভিড় ঠেলে সামনে গিয়ে দেখল মর্গের মেঝেতে সে ডোমের বিকৃত লাশ পড়ে আছে। পেটের ভেতর থেকে নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে গিয়েছে, কোনো কিছু দিয়ে আঘাত করে চেহারা থেতলে দেওয়া হয়েছে। হাসপাতালের ইনচার্জ শিহাবকে জানালো, স্যার, ডোমের অ্যাসিস্ট্যান্ট সবার প্রথম এটা আবিষ্কার করেছে। তার চিৎকার চেঁচামেচি শুনে সবাই সে এই দৃশ্য দেখতে পায়। আর সবচেয়ে অবাক করার বিষয়, ওই দুইটা লাশ থেকে মহিলার লাশটা গায়েব। ইন্সপেক্টর শিহাব বেশ চিন্তিত হয়ে মর্গে হাঁটতে হাঁটতে চারদিকে পর্যবেক্ষণ করে বলতে লাগলো, আমার পুরো ক্যারিয়ারে এমন কেসের সম্মুখীন হইনি, এটা কী ধরনের খেলা চলছে? দৃশ্য পরিবর্তন। মাদিয়া আর্থাকে নিয়ে বাস স্ট্যান্ডে বসে আছে। আর্থা খুব স্বাভাবিকভাবে মাদিয়ার হাত ধরে বসে এদিক ওদিক তাকাচ্ছে।
মাদিয়া জিজ্ঞাসা করলো, তখন তো বললে না তুমি আমাকে কিভাবে চেনো? আর্থা বলল, মাম্মি সবসময় তোমার গল্প বলতো আমাকে। তোমার আর মাম্মির একটা ছবি ছিল, সেখানে তোমাকে দেখেছে। মাদি একটু অবাক হয়ে বলল, মালিয়া আমরা গল্প বলতাম মানে? কি কি বলতো? আর্থা বলল, সব কিছু। এমনকি তোমার পালিত মুরগির প্রথম ডিমটা মাম্মির হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যাওয়ার পর তুমি 999 কল দিয়ে পুলিশ পর্যন্ত এনেছিলে। মাদি একটু এসে বলল, তাহলে এটা বলেছে সে? আমি ভেবেছিলাম তার মাম্মি বোধহয় আমাকে মনে রাখিনি। দুদিনের অনুপস্থিতিতে মানুষ মানুষকে মনে রাখে না, সেখানে এতগুলো বছর পরেও মালি আমাকে বলেনি। তার মানে আমি ভুলছিলাম। আমি যদি আরও আগে এই মালিয়াকে খুঁজতাম তাহলে হয়তো আজ সে বেঁচে থাকতো। তখন একটা ট্যাক্সি এসে থামলো সেখানে। গ্লাস নিচে নামিয়ে দেখা গেল হুমায়রার পেছনে সিটে বসে আছে। হুমায়রা বলে, ম্যাম আজকে বাসে চলে আসুন। মাদিয়া হুমায়রাকে দেখে বলে, তুই এখানে কেন? তুই কি আমাকে ফলো করছিস কোনো কারণে? আমরা বলো, ছি ম্যাম, আমরা মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আর থাকলে আমি আপনার পেছনে লাগতাম না, কারণ আপনি আমার ছোট ভাইয়ের ক্রাশ। মাদি রেগে বলল, তোর মুখ ভেঙে দেবো আমি, যা এখান থেকে। হুমায়রা বলল, না না, আমি আপনাকে এই রাস্তায় একা ফেলে যেতে পারি না ম্যাম, আমার ভাই জানলে রাগ করবে। এমনিতেও ভাই বলেছে খারাপ সময় কেউ আপনার পাশে খাড়া হোক বা না হোক, আমার ভাইটা ঠিকই খাড়া হবে। ভাই ঠিকই খাড়া হবে। মাইদার রেগে বলল, তুই কি যাবে এখান থেকে? নাহলে আমি কিন্তু আর্থাকে ছুঁড়ে মারবো তোর মাথায়। হুমায়রা বলল, আর্থাটা কি আবার? আর্থা হাত উঁচু করে বলল, আমি। হুমায়রা হাসতে হাসতে বলল, আচ্ছা তাহলে ছোট সাইজের ললিপপ। ম্যাম আজকে বাস মালিকের ধর্মঘট, বাস পাবেন না, সারা রাত এখানে কাটিয়ে দেওয়ার চেষ্টা থেকে ট্যাক্সিতে উঠে পড়ুন। মাদিয়া যাবে না বলে দিল, দরকার হলে সারা রাত এখানে থাকবে। কিন্তু আর্থার দিকে তাকিয়ে দেখল শিশিতে কাঁপছে ইতিমধ্যে। একটু ভেবে মাদিয়া ট্যাক্সিতে উঠে বসলো এবং বলল, যদি কোনো ফালতু কথা বলিস তাহলে সোজা লাথি মেরে ফেলে দিব। হুমায়রা বলল, জো হুকুম ছোট ভাইয়ের হবু বউ। মাদিয়া হুমায়রার মুখ চেপে ধরে বলল, চুপ। দৃশ্য পরিবর্তন। সে পুলিশ সদস্যকে দেখা যায় যাকে ওই মহিলা হুমকি দিয়েছিল। ডিউটি শেষে মোটরসাইকেল করে বাসে ফিরছিল সে। ধোঁয়াশা ভরা ফাঁকা রাস্তা ড্রাইভ করে হঠাৎ রাস্তার এক পাশে থেকে একটা কালো রঙের ছাগল দৌড়ে চলে গেল অন্য পাশে। পুলিশ সদস্য তাড়াহুড়া করে মোটরসাইকেল ব্রেক কষতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গেল একটা খাদে। কোকড়াতে কোকড়াতে উঠে চারপাশে তাকিয়ে দেখল ঘুটঘুট অন্ধকার, তেমন কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ পাশ থেকে ব্যাঙের ডাক ভেসে এলো। প্রথমে একটা ব্যাঙ ডাক, তারপর দুইটা, তারপর তিনটা। আস্তে আস্তে ব্যাঙের ডাকের সংখ্যা বাড়তে লাগলো। অনেকগুলো ব্যাঙ একসাথে ডাকছে অদ্ভুত শব্দে। পুলিশ সদস্য ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি খাদ থেকে উঠে আসতে চাইলে হঠাৎ অন্ধকার ভেদ করে আবির্ভাব হলো সেই অর্ধ চেহারা ঢাকা মহিলার। এর সাথে পুলিশ সদস্যর শেষ চিৎকার বাতাসের সাথে মিশে গেল। দৃশ্য শুরু হয় একটু আগে থেকে, যখন জিলানির সাথে হুমায়রাকেও পুলিশ স্টেশনের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন হুমায়রা বাইরে থেকে দেখে ফেলেছিল মাদিয়া ইন্সপেক্টর শিহাবের সামনে বসে আছে। হুমায়রা থমকে দাঁড়িয়ে বলল, মাদিয়া ম্যাম এখানে কি করছে? উনি যদি দেখে আমি হাজতে তাহলে পুরো শহরে ছড়িয়ে দেবে এই খবর। তখন লেডি কনস্টেবল যে হুমায়রাকে নিয়ে যাচ্ছিল সে বলল, কে রে, থেমে গেলি কেন? কোলে তুলে নিয়ে যেতে হবে নাকি? হুমায়রা বলল, কোলে তুলে খাওয়াবেন কি? তার চেয়ে বরং আমি আপনাকে কিছু হাদিয়া দিই, আমাকে এখান থেকে ছেড়ে দিন। লেডি কনস্টেবল একটু চারপাশে তাকিয়ে বলল, হাদিয়া হলে নিতে পারি, আমি আবার ঘুষ টুসের মেলা বিরোধী। বল কত দিবি? হুমায়রা বলল, আপনার ডিমান্ড কেমন? লেডি কনস্টেবল বলল, 5,000 দে, তারপর এখান থেকে চুপচাপ চলে যা। হুমায়রা বলল, একটু বেশি হয়ে গেল না? আমি আপনাকে 100 টাকা দিব। লেডি কনস্টেবল ধমক দিয়ে বলল, আমাকে কি তোর ফকির মনে হয়? আচ্ছা যা, তোর জন্য 3,000। হুমায়রা বলল, 75 টাকা দিব, ছাড়েন না হলে ছাড়লে নাই। লেডি কনস্টেবল বলল, এত দামাদামি করিস না, আচ্ছা এই লাস্ট 1,000 দে, এর কমে হবে না। হুমায়রা জিন্সের পকেট থেকে 50 টাকা বের করে দিয়ে বলল, আমার উল্টো করে মারলেও এই 1 টাকা বের হবে না। লেডি কনস্টেবল 50 টাকা নিয়ে পকেটে ঢুকে বলল, খাইসটা দেখছি তোর মতো না, এখন চলে যায় এখান থেকে, কেউ যাতে না দেখে। দৃশ্য ফিরে আসে বর্তমানে। ট্যাক্সিতে করে হুমায়রার সাথে মাদিয়া এবং আর্থা যাচ্ছে। আর্থা মাদিয়ার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে। হুমায়রা আর্থাকে দেখিয়ে জিজ্ঞাসা করলো, ম্যাম এটা কি? মাদিয়া বলল, আমার মেয়ে। হুমায়রা থতমত খেয়ে বলল, মেয়ে মানে? আমার ছোট ভাইয়ের গাড়িতে অন্য কেউ পেট্রোল ঢেলে চলে গেছে আর আমি সেটা জানতেই পারলাম না। মাদিয়া ধমক দিয়ে বলল, চুপ কর হারামি, আজ তুই এত রাতে কোথা থেকে এলি? হুমায়রা বলল, মামা বাড়ি গিয়েছিলাম, নানু মারা গেছে। মাদিয়া বলল, নৃত্য নিকেতনে থাকাকালীন একবার ছুটি নিয়েছিলি নানু মারা গেছে বলে, কয়বার তোর নানু মরে? হুমায়রা বলল, আমার নানা আবার বিয়ে করেছিল। মাদিয়া বলল, যা ফাও কথা বলে সত্যি করে বল কোথা থেকে এলি, না হলে তোর বাবার কাছে বিচার দেব। কথা বলতে বলতে ট্যাক্সি মাদিয়ার বাসার সামনে চলে এলো। ঘুমন্ত আর্থাকে কোলে নিয়ে ট্যাক্সি থেকে নেমে মাদিয়া বলল, বলতে তো ইচ্ছা করছে না, তবুও থ্যাঙ্কস তোকে। সত্যি আজ সারা রাত বাস স্টেশনে বসে থাকতে হতো তুই না এলে।
হুমেরা বলে, ইটস ওকে ম্যাম, ছোট ভাইয়ের বইয়ের জন্য এইটুকু করাই যায়। মাহিদা বলে, তুই শুধরাবি না তাই না? আচ্ছা আমি যাই। আর হ্যাঁ, তোর নাম্বারটা দিস। হুমেরা বলল, আমার নাম্বার আগেরটায় আছে, 36। মাধিয়া দাঁত কটমট করে বলল, হারামজাদি, মোবাইল নাম্বারে কথা বলছি। হুমেরা জিব্বায় কামড় দিয়ে বলল, ও বুঝে বলবেন তো, ওই দেখেন ট্যাক্সিওয়ালা হাসছে। দৃশ্য পরিবর্তন। সে রহস্যময় মহিলাকে দেখানো হয় অর্ধ চেহারায় ঢেকে শুনশান গলি ধরে হাঁটছে। সেদিনের মতোই হাতে ব্যাঙের ছাদা ভর্তি পলিথিন ব্যাগ, তবে আজ পলিথিন ব্যাগ থেকে টুপটুপ করে রক্তের ফোঁটা পড়ছে। অস্পষ্টভাবে দেখা যায় ব্যাঙের ছাতার সাথে দুইটা কাটা আঙ্গুল, সেখান থেকে রক্ত পড়ছে। হঠাৎ পেছন থেকে কি অদ্ভুত এক নামে ডাক দিল, লিন্ডা। মহিলা দাঁড়িয়ে গেল, তারপর আস্তে আস্তে ঘুরে পেছনে তাকালো। দেখা গেল জট বাঁধা চুল দাঁড়িয়ে আর কালো রঙের ময়লা জুব্বা পরিহিত এক তান্ত্রিকের মতো দেখতে লোক দাঁড়িয়ে আছে। হাতে আঁকাবাঁকা একটা গাছের ডাল, কপালে লাল কিছু দিয়ে টিকা দেয়া, বড় বড় দাড়ি, গোফের জন্য মুখ ঢেকে গিয়েছে। মহিলা জিজ্ঞাসা করলো, আপনার তো এখানে থাকার কথা নেই মুহূর্তে। তান্ত্রিক লোকটা একটু এগিয়ে এসে বলল, সময় নেই, আগামী 3 দিনের মাঝে তাকে চাই, না হলে আরকান আমাকে মেরে ফেলবে, সাথে তোমাকেও। মহিলার রাগান্বিত কণ্ঠে বলল, 3 দিন মানে? আপনি বলেছিলেন 3 মাসের কথা। 3 দিনের মাঝে ওই অর্ধেক কাজ কিভাবে খুঁজে পাবো? তান্ত্রিক বলল, আমি আরকানকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে 3 দিনের বেশি অপেক্ষা করবে না, তাই যা করার তাড়াতাড়ি করো। মহিলা প্রচণ্ড রেগে তান্ত্রিকের দিকে ব্যাঙের ছাতা সহ পলিথিন ছুঁড়ে মারল এবং বলল, এখন আমার স্বামীর ব্যাপারে কোনো খোঁজ দিতে পারিনি সে, আর এখনই সে 3 দিনের সময় নেয়। তান্ত্রিক বলল, সে বলেছে কাজটা হয়ে গেলেই তোমার স্বামী ফিরে আসবে আর তোমার সৌন্দর্য সবসময়ের জন্য ফিরে আসবে। মহিলা আর কিছু না বলে হনন করে হেঁটে চলে গেল। তান্ত্রিক নিচে পড়ে থাকা কাটা আঙ্গুল উঠিয়ে মুখে দিয়ে চিবাতে চিবাতে বলল, তুমি এটা পারবে লিন্ডা? দৃশ্য পরিবর্তন। হাসপাতালের মর্গে ইন্সপেক্টর শিয়াব দাঁড়িয়ে আছে। আশ্চর্যজনকভাবে লাশ গায়েব হওয়ার কোনো ফুটেজ হাসপাতালে সিসিটিভিতে ধরা পড়েনি। এই কেসের সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, তখনই শিয়াবের ফোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে কানে দিয়ে শুনতে পেল, ডিউটি থেকে ফেরার পথে একজন পুলিশ সদস্যর আকস্মিক মৃত্যু হয়েছে। রাস্তার পাশের এক খাদে তার বিকৃত মৃতদেহ পাওয়া গিয়েছে এবং তার হাতের 2টা আঙ্গুল মিসিং। এটা শুনে ইন্সপেক্টর সে আবার দেরি না করে তাড়াতাড়ি পুলিশ জিপ দিয়ে ছুটল ঘটনাস্থলের উদ্দেশ্যে। দৃশ্য পরিবর্তন। রাত 3:33। পুলিশ স্টেশনের দেয়াল ঘড়িটা টিকটিক করে ঘুরছে। 2জন পুলিশ ছাড়া বাকি সবাই চলে গিয়েছে। তারাও টেবিলের উপর মাথা দিয়ে ঝিমাচ্ছে। 14 শিখের ভিতরে জিলানি আসন করে বসে আছে মেঝেতে। জিলানিকে দেখে মনে হচ্ছে সে ধ্যান করছে। হঠাৎ আকাশে বজ্রপাতের বিকট শব্দ শোনা গেল। জিলানি এক চোখ খুলে ঠোঁটের কোণে রহস্যময় এক হাসি দিয়ে বলল, আজ তো ধামাকা হবে। বাইরে ঝড়ো বাতাস বইছে। পুলিশ স্টেশনের টেবিলে রাখা কাগজপত্রগুলো উড়ে এদিক ওদিক পড়তে লাগলো। জানলাগুলো বাতাসে বাড়ি খেতে লাগলো। ঝিমাতে থাকা 2 পুলিশ হন্তদন্ত হয়ে তাড়াতাড়ি দরজা জানলা সব বন্ধ করতে লাগলো আর বলতে লাগলো, এই শীতের মাঝে তুফান এলো কিভাবে? জীবনে প্রথম দেখলাম। ভেতর থেকে জিলানি ডাক দিয়ে বলল, তালাটা খুলে দিন, আমি সাহায্য করছি। পুলিশ ধমক দিয়ে বলল, চুপচাপ বসে থাক চোরের বাচ্চা। এই বলে একজন পুলিশ গিয়ে যখনই মেন গেটটা বন্ধ করতে যাবে, তখনই দেখা যায় সে রহস্যময় মহিলা গেটে এসে দাঁড়িয়েছে। তাকে দেখে পুলিশ সদস্য বলল, এই যে শুনছেন, বাসায় ফিরে যান, আপাতত পুলিশ স্টেশন বন্ধ। ভেতরে জিলানি আসন থেকে উঠে এসে লকআপের শিক ধরে বলল, এখনো সময় আছে, তালা খুলে দিন। ভেতরে থাকা পুলিশ সদস্য বলল, তোকে না বলেছি চুপচাপ বসে থাকতে? তখনই গেট বন্ধ করতে যাওয়া পুলিশ সদস্য দরজা ভেঙে উড়ে এসে আছড়ে পড়ল। এই দেখে অন্য পুলিশ সদস্য ভয় পেয়ে জিলানির দিকে তাকালো। জিলানি শান্ত গলায় বলল, আগে বলেছিলাম তালা খুলে দিতে, এখন লাউ ঠেলা। দেখা যায় অর্ধ চেহারা ঢাকা মহিলা ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছে। মুখ দিয়ে কর্কশ শব্দ হচ্ছে। অন্য পুলিশ সদস্য তাড়াহুড়ো করে বন্দুক উঠাতে নিলে ওই মহিলা এক চোখের ইশারায় তাকে ছিটকে ফেলে দিয়ে জানলা ভেঙে বাইরে তাকালো। জিলানি ঘাড় কাত করে তাকালো তার দিকে। মহিলা জিলানির দিকে অদ্ভুতভাবে কিছুক্ষণ তাকিয়ে থেকে কোন এক কারণে কিছু না করেই ভেতরে চলে গেল, যেখানে ভিকটিমদের জিনিসপত্র রাখা হয়। বিভিন্ন কার্টুন বক্স ছুঁড়ে ছুঁড়ে ফেলে মহিলার জিনিসপত্র খুঁজছে সে। একসময় তার হাতে পড়ল মহিলার বাক্স। সেটা খুলে বক্সটা উল্টো করে ধরল। ভেতরে থাকা সব জিনিসপত্র নিচে পড়ল। মহিলা পা দিয়ে নেড়ে চেড়ে সে বাকি অর্ধেক কাগজটা খুঁজছে, কিন্তু তেমন কিছু সেখানে ছিল না। মহিলা প্রচণ্ড রেগে চিৎকার করতে করতে সবকিছু ফেলে দিতে লাগলো একে একে। বাইরে থেকে জিলানি একটু হেসে আবার গিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর মহিলা হনহনিয়ে হেঁটে পুলিশ স্টেশন থেকে বের হয়ে যাচ্ছিল। জিলানি হাসতে হাসতে বলল, চুলে চাটনি, বেকার খাটনি। মহিলা থেমে গেল, ঘাড় ঘুরে পেছন থেকে বলল, আমি তোমাকে আঘাত করতে চাই না। জিলানি বলল, চাও না নাকি চাইলেই পারছো না? মহিলা আর কিছু না বলে সোজা বের হয়ে গেল।
জিলানি গান ধরল। আমি ল্যাংটা ছিলাম, ভালো ছিলাম। গান গাইতে গাইতে জিলানি নিজের পকেট থেকে ঠিক ওরকম অর্ধেক একটা কাগজ বের করলো, যেমনটা ওই মহিলা পেয়েছিল মহিলার বাসায়। দৃশ্য কিছুক্ষণ আগে যখন বর্ষপাত হয়েছিল তখন জিলানি বলেছিল আজ ধামাক হবে। এরপরই দেখা যায় ধ্যানে বসা অবস্থায় জিলানির শরীর থেকে আলোক রশ্মির মতো তার আত্মা আলাদা হয়ে বাইরে বের হয়ে গেল। জিমতে থাকা দুই পুলিশের সামনে দিয়ে গিয়ে ভিকটিমদের জিনিসপত্র রাখা কক্ষে প্রবেশ করল। মালিহার বক্স থেকে কাগজটা নিয়ে আবার খুব দ্রুত এসে জিলানির শরীরে মিশে গেল। জিলানি ধাপ করে চোখ মেলে তখন বলেছিল, তালাটা খুলে দিন, আমি সাহায্য করছি। দৃশ্য বর্তমানে ফিরে এলে দেখা যায় জিলানির লকআপের তালা ভাঙা, আর জিলানি পুলিশ স্টেশন থেকে বের হয়ে হুডিটা মাথায় টেনে পকেটে হাত দিয়ে চলে যাচ্ছে আর গান গাইছে, আমি আবার ল্যাংটা হয়ে যাব। দৃশ্য পরিবর্তন, ইন্সপেক্টর শিহাব ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ সদস্যর মৃতদেহ স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। শিহাব জিজ্ঞাসা করলো লাশকে আবিষ্কার করেছে প্রথম। কনস্টেবল এসে জানালো এক ভ্যান চালক থানায় ফোন করে লাশের খবর দিয়েছে। ওই যে সে। দেখা গেল চাদর গায়ে জড়ানো এক লোক বসে আছে ভ্যানের উপরে। ইন্সপেক্টর শিহাব গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, কি দেখেছিলেন আপনি? ভ্যান চালক জানালো, আমি প্রতিদিনই রাস্তা দিয়ে বাড়ি ফিরি কাজ শেষে। আজকে এদিক দিয়ে যাওয়ার সময় আমার কানে ব্যাঙের ডাক আসে। একটা দুইটা না, অনেকগুলো ব্যাঙ একসাথে ডাকলে যেমন ভয়ানক সাউন্ড সৃষ্টি হয় তেমন। আমি কৌতূহলবশত সেদিকে এগিয়ে গেলাম। আশ্চর্য বিষয়, আমি যত আগাই ব্যাঙের ডাক তত কমে আসে। যখন খাদ্যের কাছাকাছি গেলাম তখন সম্পূর্ণভাবে ব্যাঙের ডাক বন্ধ হয়ে গিয়েছে। তবে মনে হলো যেন কেউ একজন আমার সামনে দিয়ে খুব দ্রুত চলে গেল। তার বাতাস আমার গায়ে লেগেছে, কিন্তু তাকে দেখতে পাইনি, হয়তো অন্ধকারের কারণে। আর একটু এগিয়ে যেতেই দেখতে পেলাম কেউ একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি সাথে সাথে পুলিশকে কল দিলাম। পরে জানতে পারি যে মারা গেছে সেও নাকি পুলিশ। সব শুনে ইন্সপেক্টর শিহাব ভ্যান চালকের দিকে কিছুক্ষণ তাকিয়ে কিছু একটা ভেবে বলল, ঠিক আছে, আপনি এখন যেতে পারেন, কিছু জানার থাকলে আবার ডাকবো আপনাকে। ভ্যান চালক চলে গেল ভ্যান নিয়ে। শিহাব তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। পাশে থাকা কনস্টেবল জিজ্ঞাসা করলো, স্যার আপনি কিছু ভাবছেন তাকে নিয়ে? ইন্সপেক্টর শিহাব বলল, প্রথমত তার কথাবার্তার স্টাইল শুনে মনে হয় না সে ভ্যান চালক, এত শুদ্ধ উচ্চারণ আর শুদ্ধ ভাষা ব্যবহার। দ্বিতীয়ত সে বলেছিল কেউ একজন চলে যাওয়ার বাতাস লেগেছে তার গায়ে। অন্ধকারের জন্য তাকে দেখতে পাইনি, অথচ এত অন্ধকারে সে খাদে পড়ে থাকা মৃতদেহ যে রক্ত ভরাট সেটা দেখা গেল। এই ভ্যান চালক সম্পর্কে সকল খোঁজ খবর নাও। সে কোথায় থাকে, পরিবারে কে কে আছে, সত্যি কি সে ভ্যান চালক চালায় কিনা সব জানতে চাই আমি। কনস্টেবল ঠিক আছে বলে চলে গেল। শিহাব আকাশের দিকে তাকিয়ে বলল, মারাফাতের প্যাচে পড়লাম এই কেস নিয়ে। দৃশ্য পরিবর্তন, মাদিয়া গভীর ঘুমে মগ্ন। পাশে শুয়ে আছে আর্থা, তবে সে ঘুমাচ্ছে না, বড় বড় চোখ করে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। বন্ধ ফ্যানটা আর্থার চোখের ইশারায় দোল খাওয়াচ্ছে। হঠাৎ ফ্যানের সাথে একটা ঝুলন্ত মৃতদেহের ভীষণ ভেসে উঠল আর্থার চোখে। আর্থা এক লাফে উঠে বসে পড়ল। শব্দ পেয়ে মাদিয়া ঘুম থেকে উঠে গেল। আর্থাকে বসে থাকতে দেখে মাদিয়া ঘুম ঘুম চোখে জিজ্ঞাসা করল, কি হয়েছে, তুমি ঘুমাওনি? আর্থা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে মাদিয়ার দিকে তাকাল এবং আঙ্গুলের ইশারায় মাদিয়ার পেছনে থাকা জানলার দিকে ইঙ্গিত করল। মাদিয়া সেটা অনুসরণ করে জানলার দিকে তাকাতেই দেখল সাদা শাড়ি পরে মালিয়া দাঁড়িয়ে আছে সেখানে। দৃশ্য পরদিন সকালের। বাচ্চা কাচ্চা চিল্লাফাল্লা আর হৈহুল্লোড়ের শব্দে মাদিয়ার ঘুম ভেঙে গেল। বাসার সামনে বাচ্চারা চিল্লাফাল্লা করছে, এটা নতুন কিছু না। অন্যান্য বিল্ডিংয়ের বাচ্চারা এখানে রোজ সকালে খেলাধুলা করে। মাদিয়া চোখ ডুলতে ডুলতে শোয়া থেকে উঠে বসে পাশে তাকিয়ে দেখল আর্থা নেই। মাদিয়া ডাক দিল, আর্থা, আর কোথায় তুমি আর্থা? কিন্তু আর্থার কোনো সারা শব্দ নেই। মাদিয়া তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে বেলকনিতে গিয়ে নিচে তাকিয়ে দেখল আর্থা বাচ্চাদের সাথে খেলা করছে খুব হাসি খুশি ভাবেই। এটা দেখে মাদিয়া একটু হাসলো। এরপর আর্থাকে ডাক দিল, আর্থা উপরে আসো। আর্থা উপরে তাকিয়ে বলল, আসছি ছোট মা, আর একটু খেলা করি প্লিজ। এটা বলতেই এক দুষ্ট বাচ্চা এসে আর্থাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আনন্দে হাসতে লাগলো। উপর থেকে মাদিয়া চেঁচে বলল, হতছাড়া, আমি নিচে এলে তোর হাড্ডি ভেঙে দেবো। আর্থা উপরে চলে আসো, অনেক খেলা হয়েছে। এই বলে মাদিয়া ভেতরে চলে গেল। আর্থা উঠে দাঁড়িয়ে জামা ঝাড়তে ঝাড়তে বাচ্চাকে বলল, সরি বলো। বাচ্চাটা আরও খিলখিল করে হেসে বলল, বলবো না। আর্থা শক্ত করে হাতের মুষ্টি বদ্ধ করে চোখগুলো লাল করে বাচ্চাটার দিকে তাকিয়ে বলল, সরি বলতে বলছি। দুষ্ট বাচ্চাটা তবু হাসতে হাসতে সে আবার আর্থাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, নে, আবার মারলাম, কি করবি সরি না বললে? তখনই কোথা থেকে যেন একটা কাক কা কা করে ডাকতে ডাকতে এসে ওই দুষ্ট বাচ্চাটার চোখে আঘাত করে আবার উড়ে চলে গেল। বাচ্চাটার চোখ হাত দিয়ে চেপে ধরে চিৎকার করতে লাগলো। আর তা খুব শান্তভাবে হাঁটতে হাঁটতে বাসায় ফিরে যেতে লাগলো। পেছনে ওই বাচ্চার আর্তনাতে মানুষজন জমা হয়ে গিয়েছে।
সেদিকে আর্থা না তাকিয়ে রসমে হাসি দিয়ে হুবহু কাকের মতো আওয়াজ করলো মুখ দিয়ে, কা কা। এদিকে মাধিয়া কিচেনে গিয়ে থমকে দাঁড়ালো। চুলোর ওপর পাতিল বসানো, তার থেকে ধোঁয়া বেরোচ্ছে। মাদি আস্তে আস্তে সামনে এগিয়ে গিয়ে দেখলো পাতিলে সাদা রঙের কোনো পদার্থ, মনে হচ্ছে একটু আগে চুলা নেভানো হয়েছে, তাই এখনো ধোঁয়া বেরোচ্ছে। মাদি একটা চামচ দিয়ে পাতিল থেকে সাদা রঙের পদার্থের এক টুকরো উঠিয়ে নাকের কাছে এনে ঘ্রাণ শুকে দেখল এটা তো মাশরুমের মতো লাগছে, কিন্তু কিভাবে? তখনই আর্থা ফিরে এলো বাসায়। মাদি আর্থাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলে এগুলো কে এনেছে আর চুলায় বা কে দিয়েছে। আর্থা খুব সাবলীলভাবে বলল, তোমার কি মনে নেই কাল রাতে মাম্মি এসেছিল? কথাটা শুনতেই মাদিয়ার বুকটা কি ফুটল। ভয়ে ভয়ে আর্থার দিকে তাকিয়ে মনে করতে লাগলো রাতের ঘটনা। রাতে আর্থা আঙ্গুলের ইশারায় মাদিয়ার পেছনে থাকা জানলার দিকে ইঙ্গিত করলে মাদিয়া যখন সেই দিকে তাকালো তখন দেখল সাদা শাড়ি পরিহিত এলোমেলো চুলে মালিয়া দাঁড়িয়ে আছে। এই দেখে মাধিয়া ভয়ানক চিৎকার করে আর্থাকে কোলে নিয়ে বেডরুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে চলে গেল। ভয় মাধিয়ার পুরো শরীর কাঁপছে। ড্রয়িং রুমে এসে আর্থাকে শক্ত করে ধরে বড় বড় চোখে বেডরুমের দিকে তাকিয়ে আছে। আর্থা বলল, ছোট মা, তুমি ভয় পাচ্ছ কেন? মামি তোমাকে কিছু করবে না তো? মাধিয়া কাপা গলায় ফিসফিস করে বলল, তুমি বুঝবে না মামুনি, ওটা তোমার মাম্মি না। তখনই বেডরুমের সেই জানলাটা ধপাস করে বাড়ি খেল। বিকট শব্দে মাধিয়া কেঁপে উঠল। অদ্ভুত এক কণ্ঠে শোনা গেল কেউ আর্থার নাম ধরে ডাকছে, আর্থা, মাম্মি এসে গিয়েছে, চলো আসো মাম্মির কাছে, মাম্মি তোমাকে খুব মিস করছে। মাধিয়া আরো শক্ত করে আর্থাকে জড়িয়ে নিল। আর্থা বলল, আমাকে ছাড়ো ছোট মা, মাম্মি আমাকে ডাকছে তো। মাধিয়া ভয়ে কান্না করতে করতে বলল, ওটা তোমার মাম্মি না বলছি তো। এই বলে মাধিয়া দোয়াদুরুদ যা পড়ার চেষ্টা করলো, কিন্তু বারবার তুতলিয়ে যাচ্ছে, কিছুই ঠিকমতো উচ্চারণ করতে পারছে না। এর মাঝেই কিচেন থেকে হাঁড়ি পাতিলের টুংটাং শব্দ আসতে লাগলো, যেন কেউ রান্না করছে কিছু। মাধিয়া ভয়ে চিৎকার করে জিজ্ঞাসা করলো, কে কে তুমি? কিচেন থেকে গুনগুন করে গান গাওয়ার শব্দ এলো, আমি বাবা মায়ের শত আদরের মেয়ে, আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে। আর্থা বলে, এটা আমার মাম্মি, মাম্মি রোজ আমাকে এই গান গিয়ে ঘুম পাড়াতো। মাধিয়া আর্থাকে চুপ করতে বলে ধীরে ধীরে কিচেনের দিকে পা বাড়ালো। চুলা অন করার শব্দের সাথে গানের শব্দ হতে লাগলো উচ্চস্বরে। মাধিয়ার পুরো শরীর ভয়ে কাঁপছে। একবার ভেবেছিল বাসা থেকে বের হয়ে যাবে, কিন্তু পরে আবার ভাবলো এটা তো আমার বাসা, আমি কেন বের হব, বরং তাকেই দেখে নেওয়া যাক। কিচেনের দরজায় গিয়ে হালকা উকি মেরে দেখলো চুলোর দিকে মুখ করে সাদা শাড়ি পরিহিত সে দাঁড়িয়ে আছে। পাতিলের মাঝে খুন্তি দিয়ে কিছু একটা নড়ছে। মাধিয়া পেছন থেকে সবজি কাটার চাকুটা হাতে নিয়ে কাপা কাপা পায়ে তার দিকে এগিয়ে যেতে লাগলো। তখনই আর্থা বলে উঠল, মাম্মি। সাদা শাড়ি পরিহিত সে ঘাড় মটমট করে ঘুরিয়ে পেছনে তাকালো। তাকে দেখে মাধিয়া যেন ভয়ে ঠান্ডা হয়ে গেল। আকৃতি মহিলার মতো হলেও চোখের কুঠুরি থেকে অশ্রুর ন্যায় রক্ত গড়িয়ে পড়ছে, এবং গলার কাছে ঠিক সেভাবেই কাটা যেভাবে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল। ভয়ানক এক হাসির সাথে সে বলল, কেমন আছিস আমার প্রিয় বোনটা? এই দৃশ্য দেখে মাধিয়া আর নিজেকে ঠিক রাখতে পারল না। কোল থেকে আর্থাকে কোনোরকম নিচে নামিয়ে ধপাস করে বেহুশ হয়ে পড়ে গেল ফ্লোরে। দৃশ্য বর্তমানে ফিরে এলো। সবকিছু মনে পড়তেই মাধিয়ার শরীরে কাটা দিয়ে উঠল। তাড়াতাড়ি করে আর্থাকে জিজ্ঞাসা করলো রাতে কি হয়েছিল। ওটা যদি সত্যি হয় তাহলে আমার চোখ কিচেনে খোলার কথা সকালে, কিন্তু আমি তো বেডরুমে ছিলাম যখন আমার ঘুম ভেঙেছে। আর্থা বলল, মাম্মি তোমাকে বেডরুমে নিয়ে গিয়েছে, তারপর আমাকে গান গাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। মাদিয়ার যেন কিছুই বিশ্বাস হচ্ছে না এখনো। সবকিছু কেমন স্বপ্নের মতো লাগছে, কিন্তু চুলায় পাতিলে রাখা ছত্রাক দেখে অবিশ্বাস করার উপায় নেই। তার মানে সত্যি সত্যি মহিলা এসেছিল, রাতে এসেছিল, কিন্তু কিভাবে? আমি নিজে মহিলার লাশ দেখেছি। তখনই বেডরুমে মাধিয়ার ফোন বেজে উঠল। মাধিয়া তাড়াহুড়া করে সেদিকে চলে গেল। আর্থা কিচেনে দাঁড়িয়ে আছে। আশেপাশে একটু তাকিয়ে একটা টুল নিয়ে সে সেটার উপরে দাঁড়িয়ে পাতিল থেকে ব্যাঙের ছাতা নিয়ে খেতে শুরু করলো কচকচ করে। দৃশ্য পরিবর্তন। জিলানি রাস্তার পাশে এক পার্কের বেঞ্চে ঘুমিয়ে আছে চিত হয়ে, গড়গড় করে নাক ডাকছে, মুখ হা করে। একটা মাছি উড়তে উঠতে এসে জিলানির মুখের ভেতরে ঢুকে গেল। ঘুমের ঘোরে জিলানি একটু নড়ে চড়ে উঠে আনমনা করে মাছিটা খেয়ে ফেলল গিলে। তখন সেখানে একজন গোফালা ট্রাফিক পুলিশ এসে বলল, এই দেখো,
পার্কটাকে ওরা বেডরুম বানিয়ে ফেলেছে। এ বলে জিলানির পাছায় হালকা করে লাঠি দিয়ে বাড়ি দিয়ে বলল, এই টোকাই, ওঠ এখান থেকে, এটা কি তোর ঘুমানোর জায়গা? ওঠ বলছি। জিলানি ঘুমের ঘরে পুলিশের লাঠিটা ধরে বলল, এত মোটা কেন? পুলিশ একটু ক্ষিপ্ত হয়ে লাঠিটা ছাড়িয়ে জোরে বেঞ্চের উপরে বাড়িতে বলল, হারামজাদা, ওঠ বলছি। চাইনিজের মতো কারাটে স্টাইলে হাত পা ছেড়ে বলল, ইয়াহু। ট্রাফিক পুলিশ কোমর ধরে উঠে দাঁত কটমট করে বলল, আজকে তুই শেষ আমার হাতে। এতক্ষণে জিলানির ঘুম ভাঙল। বুঝতে পারলো সে ঘুমের ঘরে পুলিশকে মেরে দিয়েছে। জিলানি আর দেরি না করে তাড়াতাড়ি গিয়ে পুলিশের পা জড়িয়ে মাফ চাইতে গিয়ে আবার ভুলবশত পুলিশকে উল্টো করে ফেলে দিল। পুলিশ নিচে পড়ে কান্না আর রাগান্বিত কণ্ঠে বলল, আজরাইলটা কোত্থেকে আইছে রে? আমার মাজাটা শেষ একদম। জিলানি সরি বলতে বলতে পুলিশকে ধরে উঠিয়ে বেঞ্চে বসিয়ে পোশাক ঝেড়ে দিতে দিতে বলল, মাফ করে দেন স্যার, আসলে আমি না বুঝে এটা করে ফেলেছি ঘুমের ঘরে, সরি স্যার। পুলিশ বলল, কোনো মাফ নাই তোর, দাঁড়া তুই, আমি ফোর্স ডাকছি, তোকে তো আমি থানায় দেখে নেব। জিলানি তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যেতে লাগলো আর বলতে লাগলো, এত ঘন ঘন মামার বাড়ি যাওয়ার ইচ্ছা নাই আমার, পরে কখনো। আর হ্যাঁ, মাজার জিনিস চিকিৎসা যদি সরকারি হাসপাতালে করিয়েন, প্রাইভেটে গেলে টাকা দেওয়ার সময় ফেসে যাবেন। দেখা গেল জিলানি পুলিশের মানিব্যাগ মেরে দিয়েছে সুযোগে। হাঁটতে হাঁটতে টাকাগুলো বের করে মানিব্যাগটা পাশের ডাস্টবিনে ফেলে দিল। গুনে দেখলো মাত্র 934 টাকা আছে। জিলানি বলল, যত সব ফকির দিয়ে দিন শুরু করলাম, না জানি আজকে আমার কপালে কি আছে। তখনই চোখে পড়ল রাস্তার ওপাশে হুমায়রা হেঁটে যাচ্ছে। জিলানি বলল, আরে এটা তো ওই বখাটেটা, এই বখাটে দাঁড়াও। হুমায়রার কানে হেডসেট লাগিয়ে রাখায় শুনতে পাচ্ছে না জিলানির ডাক। জিলানি রাস্তা পার হয়ে হুমায়রার পেছনে পেছনে যেতে লাগলো আর ডাকতে লাগলো, কানে কি ঠাডা পড়েছে নাকি লোটোর? ওই বখাটের নামও তো জানি না। হঠাৎ হুমায়রার সামনে থেকে এক ছিনতাইকারী হুমায়রার ব্যাগ টান দিয়ে নিয়ে দৌড় দিল। হুমায়রা চোর চোর বলে চিল্লানো শুরু করলো। এটা শুনে জিলানি ভাগতে লাগলো। কিছু দূর গিয়ে জিলানি থেমে গেল আর ভাবতে লাগলো, আমি কেন ভাগছি? চুরি তো অন্য চোর করেছে। হুমায়রা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো একপাশে দাঁড়িয়ে। চোর ততক্ষণে চলে গিয়েছে। জিলানি নিজেকে সামলে হুমায়রার কাছে এসে 32 পাটির দাঁত বের করে বলল, হাই, চিনতে পেরেছ? হুমায়রা কান্না করতে করতে বলল, তুমি কি প্রেসিডেন্ট নাকি যে তোমাকে চিনতে হবে? জিলানি বলল, আরে গতকাল যে রাতে মামা বাড়িতে দেখা হলো আমাদের, লেডি কনস্টেবল 50 টাকা ঘুষ দিয়ে ছাড়া পাইছো, এটা কিন্তু আমি দেখেছি। হুমায়রা বলল, হ্যাঁ মনে পড়েছে। তাহলে তুমি কিভাবে ছাড় পেয়েছো? কয় টাকা দিছো? জিলানি বলল, আমারটা বড়সড় ব্যাপার, বাদ দাও, তুমি কান্না করছো কেন? মনে পড়তেই হুমায়রা আবার ভ্যা ভ্যা করে কান্না করে দিয়ে বলল, চোরের বাচ্চা আমার মানিব্যাগ নিয়ে গেছে টান দিয়ে। জিলানি একটু কাশি দিয়ে বলল, আসলে এই শহরটা চোর ছেচ্ছরে ভরে গিয়েছে, যেদিকেই তাকাই সেদিকে চোর। এমনকি এখন নিজেকে আয়নায় দেখলে নিজেকেও চোর মনে হয় এসব চোরের মাঝে থাকতে থাকতে। হুমায়রা বলল, আমার হাতে একবার যদি কোনো চোর ধরা পড়ে তাহলে ওরে মাইরে আমি ডিম ফাটিয়ে ফেলবো। জিলানি নিজের সামনের অংশ হাত দিয়ে কভার করে তোতলানো কণ্ঠে বলল, হ্যাঁ সেটাই ভালো হবে। এখন একটা কথা বলো তো, গতকাল যাকে দেখি তুমি বাইরে থেকে ঘুষ দিয়ে পালিয়ে গেলে, মানে ওই যে ম্যাডাম, তার বাসা কোথায়? হুমায়রা একটু অবাক হয়ে বলল, তোমার দেখি চোখে কিছু হারায় না, সব কিছু লক্ষ্য করো। বাই দ্য ওয়ে, তোমার কি দরকার? জিলানি বলল, আসলে গতকাল সে পুলিশ স্টেশনে কিছুটা ফেলে এসেছিল, ওটা ফেরত দিতে চাই। হুমায়রা বলল, কি সেটা বলো। দৃশ্য পরিবর্তন। ইন্সপেক্টর শিহাব থানায় পৌঁছে ভাঙচুর অবস্থা দেখে হতভম্ব হয়ে গেল। থানার এই অবস্থা কি করে হলো? মনে হচ্ছে যেন ঝড় হয়েছে গতকাল রাতে। ভেতরে প্রবেশ করে দেখলো একজন পুলিশ আহত অবস্থায় ফ্লোরে পড়ে আছে, আর লকআপের তালা ভাঙা, ভেতরে আসামিও নেই। ইন্সপেক্টর শিহাব ভেবেছিল এটা জিলানি করেছে, পালানোর জন্য হয়তো পুলিশের সাথে মারামারি করেছে, এমনটা করেছে। ইন্সপেক্টর শিহাব রাগে গজগজ করে বলল, এবার তোকে ছাড়বো না। তখন দেখা গেল মাদিয়া আর্থাকে নিয়ে থানায় এসে পৌঁছেছে। থানার এই অবস্থা দেখে মাদিয়া পুরো শকড হয়ে গেল। শিহাবকে জিজ্ঞাসা করলো, কি করে হলো এটা? শিহাব বলল, হতে পারে আপনার পার্টস চুরি করা সে হারামি পালানোর জন্য এটা করেছে। মাদিয়া বলে, দেখছেন কত ভয়ানক সে, কিন্তু আপনি আমাকে আবার পুলিশ স্টেশনে কেন ডাকলেন ফোন করে, কি হয়েছে? ইন্সপেক্টর সাহেব বলল, হাসপাতাল থেকে আপনার বোনের লাশ গায়েব হয়ে গিয়েছে এবং সেখানে ডোমের রক্তাক্ত মৃতদেহ পাওয়া গিয়েছে। মাদিয়ার চোখ ছানা বড়া করে অবাক হয়ে বলল, হোয়াট? রহস্যময় সেই মহিলাকে দেখানো হয় পলিথিন ব্যাগে ব্যাঙের ছাতা নিয়ে নিজের বাসায় প্রবেশ করল। চেহারা থেকে ময়লা কাপড়টা সরিয়ে বিদঘুটে চেহারাটা উন্মুক্ত করল।
এরপর তালাবদ্ধ একটা কক্ষের সামনে গিয়ে আঁচল থেকে একগুচ্ছ চাবির ছড়া বের করে একটা চাবি দিয়ে ওই কক্ষের তালা খুলল। আস্তে ধাক্কা দিতেই দরজা খুলে গেল হালকা শব্দ করে। ঘুটঘুটে অন্ধকারে কক্ষের ভেতরে কি হচ্ছে কিছু দেখা যাচ্ছে না। সে কক্ষে প্রবেশ করে অন্ধকারে হাতি হাতে সুইচবোর্ড খুঁজে লাইট জ্বালিয়ে দিল। লাল রঙের আলোতে কক্ষ আলোকিত হলে দেখা যায় কালো জাদু করার বিভিন্ন সরঞ্জাম দিয়ে কক্ষ পরিপূর্ণ। একটা লাশের খাটিও আছে সেখানে, তার মাঝে কালো কাপড় দিয়ে ঢাকা একটা লাশ দেখা যাচ্ছে। মহিলা হাত থেকে ব্যাঙের ছাতাটা ব্যাগটা রেখে মেঝেতে থাকা বৃত্তাকার শয়তানের সিম্বলের চারপাশে কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দিল। বৃত্তের মাঝখানে একটা ধারালো চাকু রাখা আছে, আর সাথে কিছু পিতলের পাত্র যার মাঝে রয়েছে রক্তের মতো কিছু তরল পদার্থ। সেই পাত্রগুলোর মাঝে একটা করে ব্যাঙের ছাতা ছেড়ে দিল। আশ্চর্যজনকভাবে ব্যাঙের ছাতার স্পর্শ সেটা টকবক করে ফুটতে লাগলো। এবার সে লাশের খাটিয়ার কাছে গিয়ে কিছু একটা ভাবল। তারপর লাশের মুখ থেকে কাপড় সরাতে দেখা গেল এটা মহিলার লাশ। সাদা ধবধবে রক্তশূন্য চেহারা। সে মহিলার লাশটা খাটিয়া থেকে তুলে নিয়ে এসে বৃত্তের মাঝে রাখল। ধারালো চাকুটা হাতে নিয়ে নিজের হাত অল্প একটু কেটে প্রতিটা পাত্রে এক ফোঁটা করে রক্ত দিল। এতে পাত্রে পানি তরলগুলো আরও বেশি টকবক করতে লাগলো। মহিলা এবার মহিলার লাশের সামনে আসন করে বসে কিছু মন্ত্র উচ্চারণ করে পাত্র থেকে ব্যাঙের ছাতাগুলো নিয়ে একটা একটা করে লাশের মুখে পুরে দিল। এরপর সে কিছু একটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। এক দৃষ্টিতে মহিলা লাশের দিকে তাকিয়ে রইল। হঠাৎ লাশটা হালকা নড়ে উঠল। মহিলার ঠোঁটের কোণে ভয়ানক এক হাসি দেখা গেল। আস্তে আস্তে মহিলা উঠে বসল। রক্তশূন্য চেহারায় চোখগুলো সম্পূর্ণ মণিবিহীন সাদা ধবধবে। ওই মহিলা এবার জিজ্ঞাসা করল, কষ্ট হচ্ছে তোমার? মহিলা খুব শান্ত গলায় বলল, অনেক কষ্ট হচ্ছে। শক্তি থাকলে তোমাকে এই কষ্ট আমি অনুভব করাতাম না এখন। মহিলা হাসি দিয়ে বলল, তুমি আমার কিছুই করতে পারবে না। এবার বলো, অর্ধেক কাগজ পেয়েছ? মহিলা বলল, না, ওটা আর্থার কাছে নেই। গতকাল রাতে আমি আর্থার কাছে গিয়েছিলাম। আর্থার জানি না সে অর্ধেক কাগজ কোথায়। মহিলা কর্কশ গলায় বলল, ওটা যদি আর্থার কাছে না থাকে তাহলে কোথায়? আর্থার ছাড়া আর কেউ জানে না এই বিষয়। সে তোমাকে মিথ্যা বলেছে। আজকে আবার যাব তার কাছে। 2 দিনের মধ্যে ওই কাগজ আমার চাই। এই বলে সে মালিয়ার দিকে পানি ছিটে দিল। সাথে সাথে মালিয়া ধপাস করে পড়ে গেল আবার লাশ হয়ে। মহিলা চিৎকার করে রাগে সকল পাত্রগুলো ছুঁড়ে ফেলে দিল আশেপাশে। দৃশ্য পরিবর্তন। আর্থা এক আইসক্রিম শপের সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। যখন আইসক্রিমটা অর্ধেক খাওয়া হলো তখন আর্থা হাতের ইশারায় আবার সেটা পুরো করে দিল, যেন খাওয়াই হয়নি এখন এটা আবার খাওয়া শুরু করলো। এভাবে আবার অর্ধেক যখন খাওয়া হলো তখন হাতের ইশারায় একইভাবে সেটা পূরণ করে দিল। এইভাবে একটা আইসক্রিমই আর্থা অনেকক্ষণ যাবৎ খাচ্ছে। দূর থেকে এক পথশিশু এটা লক্ষ্য করলো। সে অবাক হয়ে তাকিয়ে আছে আর্থার দিকে। সে ভেবেছে হয়তো আর্থার জাদু জানে। আর্থার চোখ পড়ল তার দিকে। তাকে কাছে ডাকলো আর্থা। পথশিশুটার বয়স 7 থেকে 8 বছরের মতো হতে পারে। সে একটু ইতস্তত বোধ করলেও ধীর পায়ে আর্থার দিকে এগিয়ে এলো। আর্থা আবার আইসক্রিমটা পুরো করে তার দিকে হাত বাড়িয়ে দিল। সে আইসক্রিমটা নিয়ে বলল, তুমি কি জাদু জানো? আর্থা বলল, আমি শুধু জাদু না, আর অনেক কিছু জানি। তোমার নাম কি? পথশিশুটা আইসক্রিমের জিব্বা দিয়ে চাটা দিয়ে বলল, আমার নাম হেলাল। সবাই আমারে হেলু কইয়া বলায়। আর্থা বলল, আচ্ছা তো হেলু, তুমি কি জাদু শিখতে চাও? হেলু কৌতূহল নিয়ে হাসিতে বলল, সে শিখবার চাই। তুমি আমার হিগাইবা? আর্থা বলল, হ্যাঁ শিখাবো, তবে এর জন্য তোমাকে সবচেয়ে প্রিয় জিনিসটা ত্যাগ করতে হবে। তোমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস কি? হেলুর মুখটা মুহূর্তে মলিন হয়ে গেল। আইসক্রিমটা আর্থার দিকে ফেরতে বলল, না, আমি হিকবার চাই না জাদু। আর্থ একটু অবাক হয়ে বলল, কেন? প্রিয় জিনিস ত্যাগ করার কথা শুনে জাদু শিখতে চাও না কেন? হেলু বলল, দুনিয়াতে আমার একাই প্রিয় জিনিস, এটা হইল আমার মা। জাদু হিকবার লাগিও তো আমার মারে সারবার পারুম না। আর্থ বলল, আচ্ছা এই কথা, নিশ্চয়ই তোমার মা অনেক ভালো। হেলু ঠোঁটের কোণে তৃপ্তির হাসিতে বলল, অনেক ভালো আমার মা। আমি জাদু হিকবার চাইছি কিল্লাই জানো? আমি মনে করছিলাম জাদু হিজ্ঞা আমার মারে বড় চাইয়া একটা ঘর বানিয়ে দিব জাদু দিয়া। আমাকে ঘরটা অনেক পুরান, বৃষ্টাইলে পানি পড়ে। চকিটা এখনও এখানে বেশি পানি পড়ে। বৃষ্টাইলে মা আমারে ঢাইকা রাখা নিজে ভিজে। কথাগুলো বলতে বলতে হেলুর চোখের কোণে পানি জমে আসলো। আর তা বললো, আমাকে একদিন নিয়ে যাও তোমাদের ঘরে। হেলু খুশি বলল, আচ্ছা তুমি যাইবা? কবে যাবা কও?
আর্থা বলল, তোমাকে তো এখানেই পাবো, তাই না? আসবো কোনো একদিন। হিরু বলে, আচ্ছা, আমি অপেক্ষা করুম তোমার লাইকা। মা মেলা খুশি হইব যখন দেখবো আমার বন্ধু আছে। আর্থ একটু এসে হাত বাড়িয়ে দিয়ে বলল, তাহলে আজ থেকে আমরা বন্ধু। হিলু আইসক্রিমটা বাম হাতে নিয়ে ডান হাতটা ছেঁড়া গেঞ্জিটার সাথে মুছে আর্থার সাথে হাত মিলিয়ে বলল, বন্ধু। তখন সেখানে মাদিয়া এবং ইন্সপেক্টর শিয়াব এসে উপস্থিত হলো। মাদিয়া শিয়াবকে বলল, মালিয়ার লাশের খোঁজটা একটা জোরালো করুন। আমার মনে হয় আইনি চিন্তার বাইরে গিয়ে চিন্তা করে দেখলে ভালো হয়। এমন কিছু ঘটেছে যা আপনি মিস করে যাচ্ছেন। ইন্সপেক্টর শিয়াব বলল, আপনি বলতে চান ওই অলৌকিক বিষয় যা আপনার সাথে গত রাতে হয়েছে? দেখুন, ওটা হতে পারে আপনার স্বপ্ন অথবা হ্যালুসিনেশন। আইন কখনো এসব বিষয়ে বিশ্বাস করবে না। তখন পাশ থেকে আর্থা বলল, আচ্ছা, আমি শুনেছি আইন নাকি অন্ধ হয়, তাহলে তারা চোখের চিকিৎসা করে না কেন? আর তার কথা শুনে শিয়াব হা করে তাকালো। মাদিয়া বলল, দেখছেন কি পাক আসে? এখন আপনি বলুন, যদি ওটা আমার স্বপ্ন বা হ্যালুসিনেশন হয়ে থাকে, তাহলে আর্থা কিভাবে জানলো মালিয়া এসেছিল রাতে? একসাথে দুজন তো হ্যালুসিনেট হতে পারি না। শিয়াব বলল, দেখুন মাদিয়া, আপনার যুক্তি ঠিক আছে, আমার ইচ্ছে করছে বিশ্বাস করতে, কিন্তু আইন এসব যুক্তি মানবে না। তাই আমার মতো আমাকে কাজ করতে দিন। খুব শীঘ্রই মালিয়ার লাশ খুঁজে বের করবো, কথা দিলাম। আর যে এসবের পেছনে আছে তাকেও ছাড়বো না। এই বলে শিহাব চলে গেল। মাদিয়া মাথা চেপে ধরে বিরক্ত আর রাগ নিয়ে বসে পড়ল। আর তা বলল, ছোট আইসক্রিম খাবে? মাদিয়া একটু রেগে বলল, খাবো না। আর কি খাই খাই শুরু করেছ? এক জায়গায় শান্তে বসতে পারো না? মাথা খারাপ করে দিচ্ছ। একজন মুরগি আবার ফিরে আসছে, অথচ মেয়েকে দিয়ে গেছে আমার ঘাড়ে। এত বছর খবর ছিল না, আর আমাকে বানিয়ে দিয়েছে ছোট মা। আর্থা মন খারাপ করে কিছুক্ষণ তাকিয়ে রইল মাদিয়ার দিকে। এরপর সেখান থেকে হেঁটে চলে যেতে লাগলো। মাদিয়া বুঝতে পারলো একটু বেশি বলে ফেলেছে। বাচ্চা মানুষ কারোর রুট বিহেভ নিতে পারে না। মাদিয়া ডাকতে লাগলো পিছন থেকে, আর্থা দাঁড়াও, আমি সরি, কথা শোনো। দৃশ্য পরিবর্তন। যা পেয়েছ সেটা আমার কাছে দিতে সমস্যা কি? বলেছি তো আমি মাদিয়া ম্যামকে সেটা দিয়ে দিব। হুমায়রার কথা শুনে জিলানি বলল, আচ্ছা বদমের তো তুমি। আমি যা পেয়েছি সেটা নিজে হাতে তাকে ফেরত দিতে চাই, এই জন্য তার ঠিকানা চেয়েছি তোমার কাছে। কিন্তু তুমি দেখি পেট দিয়ে পাহাড় ঠেলছো তো ঠেলছই। আর বলে, এক্সকিউজ মি, এসব কি ভাষা? একটা মেয়ের সাথে কীভাবে কথা বলতে হয় পরিবার শিখায়নি তোমাকে? জিলানি আশেপাশে খুঁজে বলল, মেয়ে কোথায় মেয়ে? হুমায়রা রেগে বলল, আমাকে কি ছেলে মনে হয় তোমার? জিলানি বলল, আমার যা মনে হয় তা প্রকাশ পেলে তুমি আমাকে জানে মেরে ফেলবা। আর বাকি রইল পারিবারিক শিক্ষা। দেখো, এই ফাতরামি আর গালিগালাজ পরিবার আমাকে শিক্ষা দেয়নি। যা শিখছি নিজের চেষ্টা আর মেহনত দিয়ে শিখেছি। তাই এসবের মাঝে আমার পরিবার টেনে আনবে না। হুমায়রা বলল, তাহলে থাকো তুমি, আমি তোমাকে কারোর ঠিকানা দিচ্ছি না। এই বলে হুমায়রা চলে যাচ্ছে। জিলানি পেছন পেছন যেতে যেতে বলল, আরে তোমার সমস্যা কি? একটা ঠিকানা দেয়া নিয়ে এত নাটক করছো কেন? হুমায়রা বলল, কারণ আমি তোমাকে বিশ্বাস করি না। এ দেখো, তুমি ম্যামের হারানো জিনিসটা ফেরত দিলে তোমার প্রতি ম্যামের একটা ভালো ধারণা সৃষ্টি হবে। তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে। তারপর নাম্বার আদান প্রদান হবে, রাতভর কথা হবে, প্রেম হবে, বিয়ে হবে, বাচ্চা হবে, বাচ্চার বাচ্চা হবে। জিলিন ধমক দিয়ে হুমায়রাকে থামে বলল, কোন কথা কোথায় নিয়ে যাচ্ছ তুমি? চুইংগামের মতো টেনে। আর এক মুহূর্তের জন্য ধরে নিলাম এসব হয়ে গেছে, তো তোমার সমস্যা কি? হুমায়রা বলল, আমার সমস্যা আছে। আমি চাই না ম্যামের আশেপাশে তোমার মতো হ্যান্ডসাম ছেলে দেখা যাক। বিশ্বাস করো, তুমি যদি গাঞ্জাখোর হিরণচুদের মতো চাপা ভাঙা কাউকে হইতা, তাহলে ঠিকানা কখন দিয়ে দিতাম। কিন্তু তোমাকে নিয়ে আমি কোনো রিস্ক দিতে চাই না। জিলানি বলল, লাগবে না ঠিকানা। একটা কথা বলো তো, রাস্তায় তো ট্রাক চলে, তোমার উপর দিয়ে উঠে দেয় না কেন তারা? একটা আপদ কম তো। হুমায়রা হাসতে হাসতে বলল, এক শর্তে আমি ঠিকানা দিতে পারি, আমার বয়ফ্রেন্ড হয়ে যাও, তাহলে আর কোনো রিস্ক নেই। জিলানি ভ্রু কুচকে বলল, সিরিয়াসলি? তোমার বয়ফ্রেন্ড হচ্ছে আমি দরজার চিপাই নিজের চিবি দিয়ে করে উঠবো, তাও ভালো। যা ভাগ এখান থেকে। এই বলে জিলানি উল্টে পথে হাঁটা দিল। হুমায়রা দাঁড়িয়ে ভাবতে লাগলো, এভাবে রিজেক্ট করলে আমাকে, ঠাটা পরে মরবি হতচ্ছাড়া। অভিশাপ দিলাম তোর চিবি যেন একটার সাথে আরেকটা টুংটুং করে বাড়ি খায় হাঁটার সময়। দৃশ্য পরিবর্তন। আর্থা মন খারাপ করে বসে আছে পার্কের বেঞ্চে। মাদিয়া আস্তে আস্তে এসে আর্থার পাশে বসলো। আর্থা অন্যদিকে মুখ ঘুরে নিল। মাদিয়া শান্ত গলায় বলল, আমার জীবনটা সহজ ছিল না আর্থা। তোমার মাম্মি চলে যাওয়ার আগ পর্যন্ত সবকিছু ঠিক ছিল। উপরওয়ালাকে ধন্যবাদ দিতাম এত সুন্দর একটা পরিবার দেওয়ার জন্য। কিন্তু হঠাৎ করেই ঝড়ো হাওয়ার মতো তোমার মাম্মি সবকিছু ধ্বংস করে দিয়ে চলে গেল। বাবা মা মারা গেল। মামা এসে আমাকে নিয়ে গেল নানু বাড়ি। ভেবেছিলাম বাবা মা হারা ইতি মেয়েটাকে সেখানে সবাই হয়তো আপন করে নেবে,
কিন্তু নানা মারা যাওয়ার পর দুই মামি মিলে ষড়যন্ত্র করে আমাকে বাড়ি ছাড়া করলো বিভিন্ন নোংরা অপবাদ দিয়ে। আমি আবার একা হয়ে গেলাম। কোথায় যাব, কী করব কিছুই জানি না। সম্বল বলতে বাবার রেখে যাওয়া একটা বাড়ি। নিজেকে সামলে নিলাম, প্রতিজ্ঞা করলাম পেছনে ফিরে তাকাবো না, আমি নিজের ভাগ্য নিজে লিখব। এরপর কেটে গেল অনেকগুলো বছর। আমি অতীত বলে নিজের চেষ্টা আর পরিশ্রম দিয়ে প্রতিষ্ঠিত করলাম। সবকিছু যখন ঠিকঠাক চলছিল তখন আবার তোমার মাম্মি এসে আমার জীবনটা এলোমেলো করে দিচ্ছে। এখন তুমি বলো, আমার জায়গায় তুমি থাকলে কি করতে? সবকিছু শুনে আর্থা মাদিয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এরপর বলল, তোমার জায়গায় আমি হলে এখন একটা আইসক্রিম খেতাম। মাদিয়া ফিক করে হেসে দিল আর আর্থাকে জড়িয়ে ধরে পেটে সুড়সুড়ি দিয়ে বলল, এত খাই খাই করে কোথায় রাখো এগুলো দেখি একটু। আর্থা খিলখিল করে হাসতে হাসতে বলল, তুমি জানো হাসলে তোমাকে কত সুন্দর লাগে। আমি তখন এই জন্য মন খারাপ করিনি যে তুমি আমাকে বকা দিয়েছ, আমি মন খারাপ করেছি তোমাকে তখন খুবই পচা লাগছিল তাই। মাদিয়া বলে, আচ্ছা চলো তোমাকে আইসক্রিম কিনে দেই, আর হ্যাঁ এই শেষবার, আজকে আর কিছু খেতে চাইবে না? আর্থা মাথা নাড়ে বলল, তুমি বললে তাই, না বললে নাই। মাদিয়ার হাত ধরে ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছে আর্থা। দেখা গেল কে একজন অনুসরণ করছে পেছন পেছন। আর্থাটা টের পেয়ে আর চোখে পেছনে তাকালো। কিছু দূর গিয়ে আর্থা বলল, ছোট মা, ওই যে একটা আইসক্রিমের দোকান, আমি এখানে দাঁড়াই, তুমি আমার জন্য আইসক্রিম নিয়ে আসো। মাদিয়া বলল, তুমি দাঁড়াবে কেন, চলো আমার সাথে। আর্থা বলল, না না, আমার আর হাঁটতে ভালো লাগছে না, প্লিজ তুমি নিয়ে গিয়ে আসো না। মাদিয়া বলল, বাবা এমনভাবে অর্ডার করছো মনে হয় আমি তোমার মাম্মি, এই জন্যই আই ডোন্ট লাইক বাচ্চা কাচ্চা। ঠিক আছে দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই বলে মাদিয়া চলে গেল। আর্থা এবার আস্তে আস্তে পেছনে ঘুরে তাকালো লাল চোখ করে। দেখা গেল কিছুটা দূরে কালো চাদরে আবৃত একজন বৈদ্যুতিক খুঁটির আড়ালে দাঁড়িয়ে আছে। মাদিয়া আইসক্রিম নিয়ে ফিরে এসে দেখলো আর্থা সেখানে নেই। আশেপাশে তাকিয়ে কোথাও আর্থাকে দেখতে পেল না। মাদিয়া ডাকতে লাগলো, আর্থা, আর্থা কোথায় তুমি? কিন্তু আর্থাকে কোথাও দেখা যাচ্ছে না। মাদিয়া এবার একটু ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি আশেপাশের মানুষজনকে জিজ্ঞাসা করতে লাগলো, এখানে একটা বাচ্চা দাঁড়িয়ে ছিল, সাদা ফ্রক পরা, দেখছেন কেউ? তখনই পেছন থেকে কেউ একজন ডাক দিল, মাদিয়া। মাদিয়া চমকে গিয়ে পেছনে তাকিয়ে বলল, চোরের বাচ্চা তুই? দেখা গেল জিলানি দাঁড়িয়ে আছে হাসি মুখে। এদিকে দেখা যায় আর্থা একটা শুনশান গলিতে দাঁড়িয়ে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে কালো চাদর আবৃত সে। দুজন সামনাসামনি, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে আর্থা বলল, কি তুমি? দৃশ্য শুরু হয় অতীত থেকে। মধ্যরাতে এক দম্পতি গাড়িতে করে ফিরছিল। শুনশান ফাঁকা রাস্তা, দুই পাশে গাছগাছালি আর কিছুক্ষণ পরপর ল্যাম্পপোস্টের খুঁটি। গাড়ির সিডি প্লেয়ারে পুরোনো দিনের হিন্দি গান চলছিল। এ রাতে মৌসম নদী কা কিনারা, এ চঞ্চল হাওয়া। ওই দম্পতির মাঝে পুরুষ লোকটা বারবার বলছিল, গান বন্ধ করো প্লিজ, আমরা এখন যেদিকে যাচ্ছি জায়গাটা ভালো না। কিন্তু তার স্ত্রী বলল, তুমি সব কিছু নিয়ে একটু বেশি চিন্তা করো, জায়গা ভালো না তো আমাদের কি, আমরা কি এখানে থাকতে এসছি নাকি, চলেই তো যাচ্ছি। পুরুষ লোকটা বলল, আমরা থাকতে আসিনি, কিন্তু তারা যদি বিরক্ত হয়ে, তাহলে আমরা না চাইলেও থেকে যেতে হবে এখানে চিরদিনের জন্য। তার স্ত্রীটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এটা তারা কি বুঝেছো তুমি? তারা মানে কারা? পুরুষ লোকটা কিছুটা বলতে যাবে তখনই খেয়াল করলো গাড়ির স্পিড আপনা আপনি কমে এসেছে। ফুয়েলের কাঁটার দিকে তাকিয়ে দেখলো এখনো ফুল সেটা। তাহলে স্পিড কমে আসছে কেন? একসময় আস্তে আস্তে গাড়িটা বন্ধ হয়ে গেল। রাস্তার একপাশে থামিয়ে লোকটা গাড়ি থেকে নামলো। সামনের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে। তার স্ত্রী জিজ্ঞাসা করলো, কি হয়েছে? লোকটা বলল, বুঝতে পারছি না, হঠাৎ ইঞ্জিন গরম হয়ে গেল কেন, বের হবার আগে তো সবকিছু চেক করেই নিলাম। তখন তার স্ত্রী একটু ইয়ার্কির ছলে বলল, মনে হচ্ছে তোমার কল্পকাহিনীর তারা এসে গেছে, এখন আমাদের গাড়ি নষ্ট হয়ে গেল, তারপর লাঠি ভর দিয়ে এক বুড়ো এসে বলবে এদিকে কোনো গ্যারেজ নেই, আপনারা চাইলে আজ রাত আমাদের বাড়িতে থাকতে পারেন, তারপর আমরা তার সাথে যাব, রাতে উঠে দেখবো সে রাক্ষসের রূপে দাঁড়িয়ে আছে আমাদের রক্ত খাওয়ার জন্য। এই বলে হাসতে লাগলো। লোকটা একটু রেগে বলল, সবকিছু না ফাজলামা ভালো না, চুপচাপ বসে থাকো, আমি গিয়ে দেখি কোনো সাহায্য পাই কিনা। তার স্ত্রী বলল, ঠিক আছে, এসে দেখবে আমি বুড়ো লোকের সাথে চলে গেছি। লোকটা বলল, তুমি শুধরাবে না, আমি দেখছি আশেপাশে কোনো বাড়িতে গিয়ে সাহায্য পাই নাকি, ততক্ষণে গাড়ি থেকে বের হবে না। এই বলে লোকটা চলে গেল। তার স্ত্রীর ব্যাগ থেকে নোকিয়া ফোন সেটটা বের করে সাপ খেলা শুরু করলো। হঠাৎ গাড়ির ওপর দিয়ে একটা কাক ভয়ানকভাবে ডাকতে ডাকতে উড়ে চলে গেল ডানা ঝাপটে। চমকে গিয়ে তার হাত থেকে মোবাইলটা নিচে পড়ে গেল। মোবাইল উঠাতে উঠাতে সে বলল, সামান্য কাকের ডাক শুনে ভয় পেয়ে গেলাম, তাহলে রাক্ষসে বুড়ো এলে কি করব?
বলতে না বলতেই গাড়ির কাছে টকটক করে কেউ টোকা দিল। সে পাশে তাকিয়ে দেখল সত্যি সত্যি এক বুড়ো লোক লাঠিতে ভর দিয়ে গাড়ি থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। অত দূর থেকে টোকা দেওয়া সম্ভব না গাড়ির কাছে, আর টোকা দিয়ে তার পক্ষে এই সামান্য সময় অত দূর চলে যাওয়া সম্ভব না। এগুলো ভাবছিল তখনই ওই বুড়ো লোকটা হাতের ইশারায় তাকে গাড়ি থেকে নামতে বলল। সে গাড়ি থেকে না নেমে কাঁচ নিচে করে বলল, আপনি কে? বুড়ো লোকটা কাঁপা কাঁপা গলায় বলল, আমি এখানে থাকি মা। দূর থেকে গাড়ি থামানো দেখে ভাবলাম কেউ বিপদে পড়েছে, তাই এগিয়ে এলাম। তখন মহিলা বলল, হ্যাঁ বিপদে তো পড়েছি, তবে আমার স্বামী সাহায্য আনতে গিয়েছে। আপনার পেরেশান হওয়ার দরকার নেই, আপনি যেতে পারেন। বুড়ো লোকটা ভারী কণ্ঠে কম্পন সৃষ্টি করা হাসিতে বলল, জায়গাটা ভালো না মা, প্রার্থনা করি তোমার স্বামী যেন সহি সালামতে ফিরে আসে। এবারে বুড়ো লোকটা গাড়ির উল্টো দিকে হাঁটা দিল কাঁপতে কাঁপতে, অর্থাৎ এই দম্পতি যেদিকে যাচ্ছিল তার উল্টো দিকে বুড়ো লোকটা যাচ্ছিল। মহিলা তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে, তখনই তার স্বামী চলে এলো এবং হতাশে বলল, না এদিকে সাহায্য তো দূর, একটা বাড়িঘর বলতে কিছুই পেলাম না। তখন তার স্ত্রী বলল, তাহলে ওই বুড়ো লোকটাকে ডাক দাও, হতে পারে সে আমাদের সাহায্য করতে পারবে। লোকটা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, বুড়ো লোক? কোথায় বুড়ো লোক? তার স্ত্রীর পেছনে তাকিয়ে বলতে যাবে, ওই তো চলে যা, কিন্তু অবাক হয়ে দেখলো সেখানে কেউ নেই। এই তো সে হেঁটে যাচ্ছিল, তাহলে কোথায় গেল? লোকটা বলল, মনে হচ্ছে বুড়ো লোক তোমার স্বপ্নেও আসা শুরু করেছে। বাদ দাও, আজ রাতটা না হয় গাড়িতে কাটিয়ে দিই, সকালে দেখা যাবে কি করা যায়। তার স্ত্রী বলল, বিশ্বাস করো আমি সত্যি বুড়ো লোকটাকে দেখেছি এবং কথাও বলেছি। লোকটা বলে, আচ্ছা বিশ্বাস করলাম, এবার চুপ করে বসে থাকো তো, মোবাইলে সিগন্যাল পাচ্ছে না, কোনো অজপাড়া গায়ে এসে পড়লাম বুঝতেছি না। যা শুনেছি তাই, জায়গাটা আসলে ভালো না। তার স্ত্রী তখন আনমনে বাইরে তাকাতেই আবার দেখলো সে বুড়ো লোকটা একইভাবে হেঁটে চলে যাচ্ছে। সাথে সাথে বলে উঠলো, ওই দেখো সে, আমি কি মিথ্যা বলেছি? এবার লোকটা দেখলো সত্যি সত্যি কুঁজে হয়ে লাঠি ভর দিয়ে কেউ একজন হেঁটে চলে যাচ্ছে, কিন্তু এখনো তো কেউ ছিল না এদিকে, তাহলে সে কোথা থেকে আবার এলো? তার স্ত্রী বলল, এত কিছু না ভেবে তাকে ডাক দাও, হতে পারে সে রাস্তার পাশে গিয়েছিল প্রকৃতির ডাকে সাড়া দিতে। বুড়ো মানুষকে প্রকৃতি একটু বেশি ভালোবাসে, তাই সময় অসময় ডাক দিয়ে বসে। লোকটা গাড়ি থেকে বের হয়ে বুড়োকে ডাক দিল, এই যে শুনছেন, চাচা একটু দাঁড়ান। বুড়ো লোকটা দাঁড়ালো এবং ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো। লোকটার কাছে মনে হলো যেন বুড়োটা তার শরীর না ঘুরে মাথাটা ঘুরিয়েছে শুধু। রাতের বেলা চোখের দেখায় ভুল ভেবে সে এগিয়ে গেল বুড়োর দিকে। পেছন পেছন তার স্ত্রী এলো। বুড়ো লোকটা বলল, একটু দূরেই আমার কুঁড়ে ঘর, চাইলে আজ রাতে সেখানে থাকতে পারো তোমরা। লোকটা তার স্ত্রীর দিকে একবার তাকিয়ে বলল, কিন্তু সকালবেলা আপনি আমাদের একজন মেকানিক ঠিক করে দিতে পারবেন? বুড়ো লোকটা বলল, সকাল তো সবার জন্য আসে না, তাই সকালের ব্যাপার সকালে দেখা যাবে। বুড়ো লোকটার কথা একটু রহস্যময় শোনালেও তার সাথে যাওয়া ছাড়া উপায় নেই। গাড়িতে থাকলে না জানি আবার কোন বিপদ আসে, আর বুড়ো লোকটাকে ভালোই মনে হচ্ছে। অতঃপর স্বামী স্ত্রী ওই বুড়োর সাথে চলতে শুরু করলো। বুড়োটা আগে আগে হাঁটছে, তারা স্বামী স্ত্রী একটু পেছনে। চাঁদের আলোতে পথ চলতে তেমন একটা সমস্যা হচ্ছে না। একটা জিনিস খেয়াল করলো তারা, যখনই ল্যাম্পপোস্টের আলো আসে তখন বুড়ো লোকটা রাস্তা থেকে নেমে আলো থেকে দূরত্ব বজায় রেখে পাশ কাটিয়ে চলে। লোকটা বুড়োকে জিজ্ঞাসা করলো, চাচা আপনার বাসায় কে কে আছে? বুড়ো খুব শান্ত গলায় বলল, সবাই আছে, শুধু আমি নেই। তার একটু অবাক হয়ে একে অপরের দিকে তাকালো এবং জিজ্ঞাসা করলো, চাচা আপনার কথা বুঝলাম না, সবাই আছে আপনি নেই মানে? বুড়ো লোকটা বলল, মানে তোমার চাচি মারা গেল কত বছর, ছেলেরা শহরে থাকে, বউ বাচ্চা নিয়ে, এই বুড়োর খোঁজ কেউ নেয় না। তার কথা শুনে দম্পতি খুবই মর্মাহত হলো। তাদেরও দুইটা ছেলে আছে, না জানি বৃদ্ধ বয়সে তাদের হাল ও এই চাচার মতো হয়। এগুলো ভাবতে ভাবতে লোকটা বলল, চাচা আপনার জন্য খুব খারাপ লাগছে। একটা কথা হলো, প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না, তারা আপনার সাথে করবে, ভবিষ্যতে তাদের জন্য তাই অপেক্ষা করবে। আমাদের বর্তমান হলো ভবিষ্যতের আয়না। বুড়ো লোকটা আমার সে কম্পন সৃষ্টি করা হাসি দিয়ে বলল, আয়না? কখনো আয়নার ভিতরে মানুষটার সাথে কথা বলেছ? লোকটা বলল, তার সাথে কথা বলার কি আছে, ওটা তো আমি নিজেই। বুড়ো বলল, না ওটা ভিন্ন কেউ, কখনো খেয়াল করে দেখনি। কথা বলতে বলতে প্রায় অনেক দূরে চলে এলো, কিন্তু এখনো বুড়োর বাড়ি দেখা মিলল না। লোকটার স্ত্রী বলল, তোমার কি কিছু আজীব মনে হচ্ছে না? লোকটা বলল, আজীব তো মনে হচ্ছে, এত হাঁটার পরও তার বাড়ি পৌঁছাতে পারলাম না এখনো। তার স্ত্রী বলল, ব্যাপারটা ওরকম না, আমার মনে হচ্ছে আমরা বারবার একই জায়গা দিয়ে পার হচ্ছি।
এমনকি আমাদের গাড়িটা যেখানে রাখা ছিল ওই জায়গাটাও দেখেছি আমি কয়েকবার, কিন্তু গাড়িটা সেখানে ছিল না। লোকটা বলল, হতে পারে তোমার মনের ভুল, এসব নিয়ে ভেবো না। আমি তাকে জিজ্ঞাসা করি, দাঁড়াও, আর কতক্ষণ হাঁটতে হবে? এই যে চাচার কত দূর? এতক্ষণে তো ইন্ডিয়ার বর্ডার পার হয়ে যাওয়ার কথা। তখনই তার স্ত্রী অবাক হয়ে এবং ভীত গলায় বলল, ওই দেখো ওটা কি? লোকটা স্ত্রীর কথা শুনে ওই দিকে তাকিয়ে দেখল একটু দূরেই তাদের গাড়িটা। এতক্ষণ হাঁটার পরে তারা কিভাবে আবার গাড়ির নিকট পৌঁছালো, এটা ভাবতে ভাবতে যখন বুড়োর দিকে তাকালো তখন দেখলো বুড়ো থমকে দাঁড়িয়ে আছে এবং মটমট করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। দেখা গেল তার চেহারা সম্পূর্ণ বদলে গিয়েছে। চোখের কুঠুরির জায়গায় বড় বড় দুইটা গর্ত, আর চেহারা যেন পচে গলে পড়ছে। এমন ভয়ানক মুখ দেখে তারা দুজন ভয়ে চিৎকার করতে যাবে, হঠাৎ কি যেন হয়ে গেল। তারা চিৎকার করল না, তাদের চেহারা ভিতর থেকে স্বাভাবিক হয়ে গেল। অদ্ভুতভাবে এক হাসি দিয়ে মহিলার স্বামী হাঁটতে হাঁটতে গিয়ে বুড়োর পাশে দাঁড়ালো। তার স্ত্রী ছলছল চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে আস্তে গিয়ে গাড়িতে উঠে বসলো। এরপর গাড়ি স্টার্ট করে তার স্বামীর দিকে তাকালো। দেখা গেল তার স্বামী এবং বুড়ো লোকটা তাকে হাত নাড়িয়ে বিদায় দিচ্ছে। তার স্বামীর মুখে অদ্ভুত এক হাসি। মহিলাও হাত নাড়িয়ে বিদায় দিয়ে গাড়ি থেকে চলে গেল। বুড়ো লোকটা এবার রাস্তা থেকে নেমে জঙ্গলের দিকে চলে গেল, আর ওই লোকটা একই হাসি মুখ নিয়ে ওই বুড়োর পেছনে পেছনে যেতে লাগলো। সবকিছু যেন তারা মন্ত্রমুগ্ধের মতো করছে কোন এক অশুভ শক্তির বশে। দৃশ্য বর্তমানে ফিরে এলো। সে রহস্যময়ী মহিলাকে দেখা যায় তার স্বামীর ছবি হাতে নিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এক চোখ থেকে পানি ঝরছে, অন্য চোখের পাশ কাপড় দিয়ে ঢাকা। ছবিটাতে হাত বুলিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, চিন্তা করো না, আমি তোমাকে ফিরে আনবই। এতে দরকার হলে আরেক ছেলেকেও বলি দিতে আমি দ্বিধাবোধ করব না। যা শুরু করেছি তার শেষ দেখে ছাড়ব। দৃশ্য পরিবর্তন। শুনশান সেই গলিতে দাঁড়িয়ে আছে আর্তা। সামনে দাঁড়িয়ে আছে কালো চাদরে আবৃত সেই অবয়ব। আর্তা জিজ্ঞাসা করলো, কে তুমি? ওপাশ থেকে কোনো জবাব এলো না, শুধু একবার চোখের পলক ফেলল সে। আর্তা আবার জিজ্ঞাসা করলো, কথা না বললে মুখ ভেঙে অন্য জায়গায় লাগিয়ে দিব। এবার ওপাশ থেকে জবাব এলো, এই হলে আমার মেয়ে। আর্তা একটু অবাক হয়ে বলল, আমার মেয়ে মানে? রাস্তাঘাটে যাকে দেখো তাকে সন্তান বানিয়ে ফেলার রোগ আছে নাকি তোমার? ওপাশ থেকে বলা হলো, সেটা না হয় সময় বলে দিবে, এখন আমাকে বলো তো আর্থা সেই বাকি অর্ধেক কাগজটা কোথায়? আর্থা একটু হাই তুলে বলল, আচ্ছা তাহলে তুমি ওই দলের লোক, বাকি অর্ধেক কাগজ কোথায় আছে জানি না, আর যদি জানতাম তবু বলতাম না। ওপাশ থেকে বলল, তুমি বুঝতে চাচ্ছ না কেন আর্থা? এই লুপে যা কিছু হচ্ছে তা আমাকে ঘিরেই হচ্ছে। ওই বাকি অর্ধেক কাগজ তোমার জন্য খোঁজা হচ্ছে, যাতে তুমি তোমার ঘরে ফিরে যেতে পারো। আর্থা একটু রেগে বলল, এটাই আমার ঘর। আমি জানি আমি অন্য সব মানুষের চেয়ে আলাদা, তবে আমি মানুষদের মাঝে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ওপাশ থেকে একটু হতাশ ভরা কণ্ঠে শোনা গেল, আমার বোকা মেয়ে, তুমি সোজা কথা বুঝবে না, তোমাকে অন্যভাবে বোঝাতে হবে। এই বলে ধাপ করে চোখের পলক এসে আর্থার সামনে এসে হাজির হলো এবং আর্থার এক হাত ধরে টান দিয়ে বলল, চলো তোমাকে কিছু দেখাই। এই বলে আর্থাকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে সে। একটু দূরে গিয়ে পেছনে তাকিয়ে ফিক করে হেসে দিয়ে বলল, আর্থা, তোমাকে বসা আনা এত কঠিন হবে ভাবতে পারিনি। দেখা গেল পেছনে আর্থা নেই, সে শুধু আর্থার হাতটা ধরে আছে, আর্থার বাকি শরীর সেখানে নেই। এদিকে দেখা যায় আর্থা মানুষের ভিড়ের মাঝে হাঁটছে, আর্থার ডান হাতের কবজিটা নেই। আর্থা ওই হাতটা 3বার ঝাঁকি দিতেই আস্তে আস্তে হাতের কবজি দৃশ্যমান হতে লাগলো। যেমন করে গাছের নতুন পাতা গজে ঠিক সেভাবেই আর্থার হাতের কবজি গজিয়ে আগের মতো হয়ে গেল। পেছন থেকে কেউ একজন জিজ্ঞাসা করলো, আর্থা, তুমি আর্থা তাই না? আর্থা পেছনে ঘুরে তাকিয়ে বলল, আর তুমি হুমায়রা? দেখা গেল হুমায়রা দাঁড়িয়ে আছে আর বলছে, হুমায়রা না, বলো হুমায়রা আপু, সময় মতো বিয়ে করলে তোমার মতো মেয়ে থাকতো আমার। আর্থা বলল, ভেবে বলছো তো আপু বলতে? কারণ আমি তোমাকে আপু বললে আমার ছোট মায়ের সাথে তোমার ভাইয়ের বিয়ে সম্ভব না। হুমায়রা একটু ভেবে বলল, কথাটা ঠিক বলেছ, এটা তো চিন্তা করিনি। আচ্ছা আপু বলা লাগবে না, তুমি আমাকে ম্যাম বলে রাখবে, হুমায়রা ম্যাম। আর্থা মুখ বাঁকিয়ে বলল, ম্যাম, আগে ম্যাথ পাশ করে দেখাও, তারপর ম্যাম বলার কথা চিন্তা করব। এমনকি নকল করে তুমি ম্যাথ পাশ করতে পারোনি গতবার। হুমায়রা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এত কিছু জানো কিভাবে? নকলের ব্যাপারে তো আমি ছাড়া কেউ জানতো না। আর্থা বলল, আমি মানুষের চেহারা দেখে অতীত পড়তে পারি। হুমায়রা আস্তে আস্তে বলল, পিচ্ছে বলে কি? আচ্ছা তাই যদি হয় তাহলে বলো, তোমার সাথে দেখা হওয়ার আগে, মানে আমি একটু আগে কি করছিলাম, কোথায় ছিলাম? আর্থা বলল, তুমি রেস্টুরেন্টে ছিলে, তোমার অনলাইন নাগর খেয়ে দিয়ে ওয়াশরুমে যাওয়ার নাম করে বিল পরিশোধ না করে তোমাকে ফেলে রেখে চলে গেছে। হুমায়রা হকচকে গিয়ে তুলতানো কণ্ঠে বলল, কি কি সব আজ আজ কথা বলছো তুমি? এগুলো কই পাও তুমি? এমন কিছু হয়নি। হ্যাঁ। আর্থা বলল,
তারপর তুমি বিল মৌকুফ করার জন্য ওয়েটারের সাথে সেটিং করে নিয়েছো। সে তোমার নাম্বার রেখে দিয়েছে, রাত 12টার পর কল দিবে, মিঠে মিঠা কথা বলবে। হুমায়রা তাড়াতাড়ি আর্থার মুখ চেপে ধরে বলল, হয়েছে থাম আন্না প্লিজ, মানছি তুমি অতীত পড়তে পারো, কিন্তু কিভাবে? এই শক্তি তুমি কোথায় পেলে? আর্থা বলে, একদিন আমি স্বপ্নে দেখি বাবা বাজার থেকে বড় এক তরমুজ কিনে এনেছে। মাম্মি ছুরি দিয়ে কাঁঠালটা কাটার পর এক টুকরো আম বাবাকে দিল, এক টুকরো পেয়ারা আমাকে দিল, এক টুকরো কদবেল দিল বাইরে থাকা ভিক্ষুককে। তখনই ভিক্ষুক খুশি হয়ে নারকেল খেতে খেতে মাম্মিকে দোয়া দিল যেন সে মানুষের চেহারা দেখে অতীত পড়তে পারে। তারপর মাম্মি ঘুমিয়ে যাওয়ার পর আমি ওই দোয়া চুরি করে নিয়েছিলাম, আর এইভাবে আমি শক্তি পেয়েছি। হুমায়রা মাথা চুলকাতে চুলকাতে বলল, কাহিনী তো মাস্ট বানিয়েছে, তবে কম্বলের লম্বা সাইড আর চড়া সাইডের মতো কোনো আগামাথা পেলাম না। আর তো বললো, ম্যাথ ফেল মেয়ে এত কঠিন সমীকরণ কিভাবে বুঝবে? তুমি জানো তোমার মতো স্টুডেন্টকে পিটানোর জন্য বদমেজাজি স্যাররা রিটায়ার্ড হওয়ার পরও মাঝে মাঝে স্কুলে আসে। হুমায়রা আর তার কান ধরে বলল, ওরে 1.5 ফুট আর মারিস না। এখন বলো, একা কেন তুমি? আমার ভাইয়ের বউটা কোথায়? দৃশ্য পরিবর্তন। তার মানে তুমি বলতে যাচ্ছ এই অর্ধেক কাগজের মতো দেখতে আরও একটা কাগজ আছে, সেটা খুঁজে পাওয়া না গেলে আর তাকে হারিয়ে ফেলতে হবে। দেখা গেল জিলানি আর মাধিয়া বসে আছে একটা পাবলিক প্লেসে। মাধিয়ার কথা শুনে জিলানি বলল, হ্যাঁ, ওই পক্ষের কাছে অর্ধেক কাগজ আছে আর বাকি অর্ধেক আমার কাছে। তারা ভাবছে এটা আর্থার কাছে আছে আর আর্থাকে বিরক্ত করছে। এমনকি তোমার মৃত বোনকেও তারা আর্থার কাছে পাঠাচ্ছে এই কাগজটা নেওয়ার জন্য। তারা এটা খুঁজে পাক তার আগে আমাদেরকে ওই অর্ধেক হাতিয়ে নিতে হবে যেটা তাদের কাছে আছে। সময় নিয়ে হাতে খুব তাড়াতাড়ি প্রকাশ হয়ে যাবে এটা আমার কাছে আছে। মাধিয়া নিজের মাথা চেপে ধরে বলল, কিসের কাগজ? কি বলছে? কিছুই বুঝতে পারছি না। এসব আজগুবি কথা বাদ দিয়ে বলো, তুমি থানা থেকে কিভাবে মুক্ত হলে? ইন্সপেক্টর সাহেবের সন্দেহ তুমি পুলিশকে মেরে থানা উলট পালট করে পালিয়ে এসেছ। জিলানি বলল, কি? আমি পালাতে চাইলে এমনি পালিয়ে আসতে পারতাম, ভাঙচুর কেন করব? এটা করেছে সে যে এই বাকি অর্ধেক কাগজ খুঁজছে, সেই কাগজের জন্যই ওখানে গিয়েছিল, তার আগে আমি নিয়ে নিয়েছি। মাধিয়া বলল, আসলে তুমি কি? তুমি এগুলো কিভাবে জানো? জিলানি বলল, আজকে যত কম জানবে তোমার জন্য ততই মঙ্গল। চোর হিসেবে জানো এটাই যথেষ্ট। মাধিয়া বলল, তুমি বললে ওই মহিলা থানায় গিয়ে পুলিশকে মারলো, থানা ভাঙচুর করলো, তাহলে সে তোমাকে কিছু বললো না কেন? জিলানি বলল, বলতে চেয়েছিল, তার আগেই আমি বলে দিয়েছি আমার গার্লফ্রেন্ড আছে, আমার সাথে লাইন মেরে লাভ হবে না, হ্যান্ডসাম হয়ে এই এক বিপদে আছি। মাধিয়া বিরক্ত হয়ে বলল, মজা করছি না আমি, আমাকে বলো কি হচ্ছে এসব আর কেন হচ্ছে? জিলানি একটু চুপ থাকলো, কিছু একটা ভাবলো, এরপর বলল, ব্যাঙের ছাতা খাবে? মাধিয়া ভ্রুকুচকে বলল, মানে? জিলানি বলল, ব্যাঙের ছাতা না খেলে তুমি এই রহস্য শেষ অবধি পৌঁছাতে পারবে না। চলো একটা সিক্রেট বলি তোমাকে, আর থেকে তোমার কি মনে হয়? মাধিয়া বলল, আর্থা তো একটা বাচ্চা মেয়ে, ওকে আবার কি মনে হবে? জিলানি মাথা নাড়িয়ে না সূচকভাবে বলল, আর্থা একটা বাচ্চা মেয়ে ঠিক আছে, কিন্তু সে কোনো মানুষ না। দৃশ্য শুরু হয় অতীত থেকে। তার স্বামীকে ওই বুড়ো লোকটার সাথে অদ্ভুতভাবে রেখে এসে মহিলার সকালে চোখ মেলে নিজেকে গাড়ির ভেতরে হেলান দিয়ে শুয়ে থাকা অবস্থায় পেল। গাড়িটা তার বাড়ির সামনে থামানো। তার কিছুই মনে পড়ছে না, এখানে কিভাবে এলো, কখন এলো, কার সাথে এলো। তার স্বামীর নাম ধরে ডাক দিল, তৈমুর, তৈমুর, কোথায় তুমি? কিন্তু তার স্বামীর কোনো সারা শব্দ পাওয়া গেল না। সে ভুলে গিয়েছে কাল রাতের ঘটনা। সে ভেবেছে তার স্বামী তাকে গাড়িতে রেখে কোথাও গিয়েছে হয়তো, কিন্তু যখন নিজেকে ড্রাইভিং সিটে দেখলো তখন একটু খটকা লাগলো। আরে, আমি ড্রাইভিং সিটে কেন? আমি তো গাড়ি চালাতে পারি না। আর এই তৈমুরই বা গেল কোথায়? গাড়ি থেকে নেমে আশেপাশে খোঁজ করতে শুরু করলো। মোবাইলটা বের করে তৈমুরের ফোনে কল দিল, রিং বেজে উঠল গাড়ির ভেতরে। এগিয়ে গিয়ে গাড়ির উইন্ডো দিয়ে উকি দিয়ে দেখল পেছনের সিটে তৈমুরের ফোন পড়ে আছে। এবার তার চিন্তা হতে লাগলো তৈমুরকে নিয়ে। অস্থিরতা বাড়তে লাগলো। সামনে যাকে পাচ্ছে তাকে জিজ্ঞাসা করছে, কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারল না। সে হতাশ হয়ে কাঁদতে কাঁদতে এক জায়গায় বসে ভাবতে লাগলো, কাল রাতে কি হয়েছিল? আমার কিছুই মনে পড়ছে না কেন। তৈমুর আর আমি একসাথে তো ফিরছিলাম, সিডি প্লেয়ারে গান চলছিল, তৈমুর গান বন্ধ করতে বলল। তারপর কি হয়েছিল? হতে পারে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু গাড়ি তো তৈমুর ড্রাইভ করছিল, তাহলে আমি ড্রাইভিং সিটে কি করে এলাম এখানে? তৈমুর গেল কোথায়? দৃশ্য ফিরে এলো বর্তমানে। আর্থা, কোথায় ছিলে তুমি? মাদিয়ার প্রশ্নে আর্থা জবাব দিল, কি আমাদের পিছু করছিল, তাকে পথ ভুলে আসলাম। দেখা গেল হুমায়রার পাশে দাঁড়িয়ে আছে, তবে সেখানে জিলানি নেই। হুমায়রা বলল, এখানে দাঁড়িয়ে কথা না বলে চলেন ম্যাম আমাদের বাসায়, এই তো পাশেই।
মাদিয়া বলল, চুপ থাক, তোদের বাসায় গেলে তোর ভাই আমারে রেখা দিবে। তোর ভাই তোর চেয়ে বড় শয়তান। হুমায়রা বলল, আরে তেমন কিছুই হবে না, আমার ভাই বাসায় নেই এখন, চলেন আপনাকে নিজ হাতে বানিয়ে চা খাওয়াবো। আর্থা বলে, আমি চা খাই না। হুমায়রা বলল, তোমার জন্য দুধের ব্যবস্থা করা হবে, আর যদি দুধ কম পড়ে যায় তাহলে এমন একটা কার্ড বানিয়ে দিব যেটা গরুর পেছনে সোয়াইপ করলে দুধ বেরাবে লিটার লিটার। মাদিয়া বলল, বাচ্চাদের এগুলো কি শিখাস? হুমায়রা বলল, বাচ্চা কি বাচ্চা, চেহারা দেখে সবকিছু বলে দিতে পারেও। মাদিয়া আর্থার দিকে তাকিয়ে বলল, চলো তোমার সাথে আমার কিছু কথা আছে। আর্থা বলল, না, আমি তোমার হবু শ্বশুর বাড়ি যেতে চাই, বাকি কথা পরে হবে। হুমায়রা হাসতে লাগলো। মাদিয়া ধমক দিয়ে বলল, তুই সব নষ্টের গোড়া, আর আর্থা তোমাকে এসব কে বলেছে? আমার কোনো হবু শ্বশুর বাড়ি নেই। হুমায়রা বলে, ম্যাম আপনি মানেন আর না মানেন, জনগণ কিন্তু মেনে নিয়েছে আপনি আমার ভাইয়ের বউ, তাই এখন আমরা যাচ্ছি বাসায়, চলো আর্থা। মাদি উপরের দিকে তাকিয়ে ভাব নিয়ে বলল, আর্থা আমার মেয়ে, আমি যেটা বলবো আর্থা সেটাই করবে। ডানে যেতে বললে ডানে যাবে, বামে যেতে বললে বামে যাবে, এমনকি আমার কথা ছাড়া একটা ডট ডট দিবে না। কি তাই না আমার আর্থা মামুনি? এটা বলে সামনে তাকাতেই দেখলো আর্থা নেই, হুমায়রাও নেই। চোখ ঘোরাতে দেখলো আর্থা হুমায়রার সাথে কথা বলতে বলতে হাত ধরে চলে যাচ্ছে। মাদি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ইগোর ওপর সোজা ফ্লাশ করে দিল ওই পিচ্ছি, ওই দাঁড়া আমি আসতেছি, আমাকে নিয়ে যা। দৃশ্য পরিবর্তন। জিলানি জনমানবহীন এক ফাঁকে স্থানে পৌঁছেছে। একটা পরিত্যক্ত কলোনি, ভাঙা চোরা শ্যাওলা ধরে যাওয়া ইটের দালানগুলো বহু বহু বছর ধরে পড়ে আছে এভাবেই। এই পরিত্যক্ত কলোনির নাম হুজ্জাজ নগরী। একসময় এখানের মানুষ বসবাস থাকলেও কোন এক অজানা অভিশাপে সময়ের সাথে সবাই মারা গিয়েছে এখানের। যারা বেঁচে ছিল তারা অন্যত্র চলে গিয়েছে, তবে সঠিক কারণ কেউ বলেনি কখনো। লোকমুখে শোনা যায় রাত হলে এখানে অশরীরীদের আড্ডা জমে ওঠে। ভুল করে যদি কেউ রাত্রেবেলা এই হুজ্জাজ নগরীতে আসে তাহলে তার আর বেঁচে ফেরা হয় না, হয়ে যায় অশরীরীদের রাতের খাবার। জিলানি যখন এখানে আসলো তখন রাত 9টা পার হয়ে গিয়েছে, তবে জিলানির চোখে নেই কোনো ভয়, শুধু এক দৃষ্টিতে সামনে তাকে অন্ধকারে হেঁটে চলেছে বড় বড় ঘাস যুক্ত সরু রাস্তাটা ধরে। হঠাৎ জিলানির নাম ধরে কেউ ফিস ফিস করে ডাক দিল, জিলানি, এই জিলানি, কোথায় যাচ্ছিস? জিলানি হাঁটা না থামিয়ে বলল, তোর বাপের বিয়ে খেতে যাচ্ছি। আবার অন্য পাশ থেকে ফিস ফিস করে শব্দ এলো, বেশি সাহস ভালো না, মরবি আমার হাতে। জিলানি এবার থেমে গেল এবং এক টানিয়ে পুরো বডি সহ পেছনে তাকিয়ে দেখল লাল শাড়ি পরিহিত এক নববধূ দাঁড়িয়ে আছে কিছুটা দূরে। জিলানি একটু হেসে বলল, আজকে আমার বিয়ে করার মুড নেই, তবে তুই চাইলে সরাসরি বাসর করতে পারি, পরে সময় করে না হয় এদের একদিন বিয়ে করে নেব। নববধূ নুপুর পরা পাগুলো হালকা ঝাঁকা দিল, ঝিমঝিম শব্দ করে হলো। জিলানি বলল, দেখ আমার পথ ছেড়ে দে, না হলে গন্ডারের সাথে বাসর করাবো তোকে। এবার নববধূ মিষ্টি করে এসে বলল, তোর সাহসের তারিফ করতে হয় জিলানি, চল আমাকে দেখা, তোর সাহস ছাড়াও আরও কিছু আছে। জিলানি বলল, তুই মানবি না তাই না, ঠিক আছে। এই বলে জিলানি পকেট থেকে লাইটারটা বের করে সেটা টুস করে জ্বালাতেই একটা দমকা বাতাস এসে নিভিয়ে দিল, সাথে নববধূ অদৃশ্য হয়ে গেল। কিন্তু জিলানি ভ্রুকুচকে হালকা পেছনে তাকালো। সে পেছনে এসে দাঁড়িয়েছে। জিলানিকে পেছন থেকে সে জড়িয়ে ধরল লাল নেল পালিশ মাখা হাতে এবং কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আজকে আমার রাতের খাবার তুই। জিলানি খপ করে তার চুলের মুঠি ধরে ফেলল এবং দুই দিকে দুইটা আছাড় মেরে বলল, খাবার খাওয়ার আগে পরীক্ষা করে নিতে হয় খাবারটা বিষাক্ত কিনা। তুই আমাকে কাজকলা মনে করেছিস? চুলের মুঠি ধরে অন্য হাত দিয়ে কপাল চেপে ধরে অদ্ভুত কিছু মন্ত্র উচ্চারণ করতেই নববধূ চিৎকার করে তার আসল রূপে ফিরে এলো। দেখা গেল কুৎসিত চেহারার এক বৃদ্ধা। এখন সে কাকুতি মিনতি করে জিলানিকে বলছে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, আর বিরক্ত করবো না, চলে যাব, ছেড়ে দে। জিলানি বলল, এই কলোনিতে নতুন তাই না? বৃদ্ধ বলল, হ্যাঁ, কালকে এসেছি, আর আমার প্রথম শিকার তুই ছিলি, বুঝতে পারিনি তাই মারা খেয়ে গেলাম প্রথমবারেই। জিলানি বলল, পরের বার মানুষ বুঝে শিকার করবি, এখন যা, ছেড়ে দিলাম, তোকে যেন আর এই কলোনিতে না দেখি। এই বলে জিলানি তাকে ছেড়ে দিল। ধোয়ার মতো হয়ে ধীরে ধীরে সে বাতাসে মিশে গেল। জিলানি আবার সামনের দিকে হাঁটা দিল এবং হাতে দেখা গেল একটা স্বর্ণের নূপুর। জিলানি নূপুরটা পকেটে রেখে বলল, ও আবার আসবে এই নূপুর ফিরিয়ে নিতে, কিন্তু ও তো জানে না আমার নিয়মে চুরি করা মাল ফেরত দেয়া হয় না।
হাঁটতে হাঁটতে কলোনির প্রায় শেষ প্রান্তে একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে প্রবেশ করলো জিলানি। ভেতর থেকে অনেকগুলো সম্মিলিত কণ্ঠে জিকির ভেসে আসছে। অন্ধকারে জিলানি এমনভাবে চলছে যেন এই পথগুলো তার আগে থেকে চেনা। জিকিরের আওয়াজ অনুসরণ করে জিলানি একটা বদ্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালো। এই বদ্ধ ঘরের ভেতর থেকেই জিকিরের শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে ভেতরে অনেক মানুষ একই সুরে অদ্ভুতভাবে জিকির করে যাচ্ছে। জিলানি সালাম দিল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে সাথে জিকির বন্ধ হয়ে গেল এবং সম্মিলিত কণ্ঠে আবার সালামের জবাব এলো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এর সাথে সবকিছু নীরব হয়ে গেল, আর কোনো শব্দ শোনা যাচ্ছে না।